গুণগত লেকচারে দ্বিতীয় লেকচারে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজকে সিলেবাস হলো গতদিন যেখানে শেষ করছিলাম ওখান থেকে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত। তো এটা পড়াতে হলে তোমাদেরকে ফার্স্ট টাইম কিছু বেসিক জিনিস দেখাবো। বেসিক জিনিসগুলো তোমাদের ম্যাথে অনেক কাজে দিবে, জানলেও দেখো। তো ফার্স্ট টপিকটা হলো, এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট বেসিকটা সেটা হচ্ছে মূল সংখ্যা নির্ণয়। মূল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই পুরো সূত্রটা তোমাদের আজীবন লাগবে। আজীবন লাগবে কারণ তোমার যেখানে যেখানে তোমার কোনো কিছুকে মূল থেকে অনুসংখ্যায় বা ভরে অথবা আয়তনে কনভার্ট করতে হবে, তখন তুমি এটাকে ইউজ করতে পারবা। এক্ষেত্রে এন দ্বারা প্রকাশ করতেছি আমি মূল সংখ্যা সমান এই এমটা দ্বারা প্রকাশ করা হয় যে প্রদত্ত ভর কি, যে তোমাকে যে ভরটা দিবে অঙ্কে সেই ভরটা, আর এম দ্বারা হচ্ছে আণবিক ভর। এগুলো তোমরা সবাই জানো। আর এই সূত্রটা সরাসরি কিন্তু মোলের সংজ্ঞা থেকে আনা হয়েছে। যেমন দেখো, তোমাদের একটা সংজ্ঞা বলি মোলের, যেটা হচ্ছে কোনো পদার্থে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাহলে সেটাকে এক মোল পদার্থ বলে। তো অ্যাভোগাড্রো সংখ্যা কি, ওটাকে যদি ওটা আর এই যে প্রদত্ত সংখ্যা, তোমাকে অণু, পরমাণু বা আয়নের সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যা, এই দুইটা সংখ্যার অনুপাত থেকে আমি মোল সংখ্যা পাবো। প্রদত্ত ভর এবং আণবিক ভরের অনুপাত থেকে মোল সংখ্যা পাবো। অ্যান্ড প্রদত্ত আয়তন, এটা প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই হবে 24.4 লিটার, 22.4 লিটার অথবা 24.789 লিটার। এটা কেমন, যে এই যে 22.4 এটা হবে এসটিপিতে। তোমরা সবাই জানো এসটিপিতে টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর 24.789 এটা হবে এসএটিপিতে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে কিন্তু তোমার টেম্পারেচারটা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট এই দুইটার কারণে তোমার এইখানে এই মানটা চেঞ্জ হয়। তোমরা পরিবেশ রসায়ন সবাই পড়ছো, পরিবেশ রসায়নে কিন্তু এই কেন 22.4 বা 24.789 হিসাব করা হয়, এই হিসাবটা তোমরা ওখানে দেখতে পারবা। তো এইটুকু জানলেই এনাফ। তো এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মোলারিটি নির্ণয় করা। তো তার আগে সংজ্ঞাটা একদম ভালো করে শিখে নাও। সেটা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচারে 1 লিটার অথবা 1000 ml দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে, যত মোল দ্রব্য, এই কথাটি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রবণ। তো 1000 নির্দিষ্ট টেম্পারেচারে 1 লিটার অথবা 1000 ml দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে মোলারিটি বলে। সো মোলারিটি হিসাবের ক্ষেত্রে অবশ্যই 1000 লিটার, সরি 1000 ml বা 1 লিটার যেটা, সেটা কিন্তু অবশ্যই দ্রবণের হবে, নট দ্রাবকের। তোমরা সবাই জানো দ্রবণ সমান কি লেখা যায়, দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব। হ্যাঁ, তো অনেক সময় এইরকম একটা কথা আসে, কথাটা কি, যে দ্রবণের মধ্যে দ্রাবক কোনটা, দ্রব কোনটা। তোমরা যখন আরেকটু পড়াশোনা করবা তখন দেখবা যে অনেক রকমের দ্রবণ হয়। আমরা নর্মালি জানি তরলের মধ্যে কোনো একটা কঠিন পদার্থ দিলে সেটা একটা দ্রবণ হয়। তোমরা অনেক রকমের দ্রবণ দেখবা। সেক্ষেত্রে দ্রাবক কোনটা, দ্রব কোনটা, সেটা যখন বিবেচনা করা হয় সেক্ষেত্রে একটা জিনিস হিসাব করা হয়, যে যেটার মাধ্যমে ধর্ম নির্ণয় করা হয় সেটা হলো দ্রাবক। তুমি যেটার মাধ্যমে ধর্ম নির্ণয় করা হয় সেটা দ্রাবক, যেটা ধর্ম নির্ণয় করা হয় সেটা দ্রব। এই জিনিসটা তোমরা একটু পরে শিখবে, আমি জাস্ট হিন্টস দিলাম। তো আসো মেইন কনসেপ্টে, যে দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে। তো এটা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা যায় সেটা দেখো, যে আমাকে ফার্স্টে বলে দিল যে ভিএমএল দ্রবণে ডাব্লু গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। ওকে, তো ভিএমএল দ্রবণে ডাব্লু গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। সো দেখো আমার দ্রবণ কথাটা এখানে আসছে, ধ্রুব কথাটাও আছে। তো আমরা যদি এই লাইনটাকে এই লাইনে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমরা মোলারিটি মানটা পেয়ে যাব। সো ফার্স্টে আমরা কি করি দেখো, আমার হচ্ছে এখানে গ্রাম দেওয়া আছে, আমি এখানে বলছি কত মোল। সো ফার্স্টে আমি গ্রামকে মোলে কনভার্ট করি। মোলে কেমনে কনভার্ট করব, কিছুক্ষণ আগে তোমাদের আমি বেসিক পড়াইছি। বেসিক সূত্রটা এই যে এটা, এই সূত্রে দেখো যে এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, সেখান থেকে আমি এই গ্রামকে আমি মোলে কনভার্ট করতে পারবো। সেক্ষেত্রে কেমনে করতে পারি দেখো, যে তাহলে ভিএমএল দ্রবণে ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লুর যদি আণবিক ভর, মানে যে পদার্থটা দিচ্ছে তার আণবিক ভর যদি এম হয়, এটা গ্রাম থেকে কি হয়ে যাবে, মোল হয়ে যাবে। সো এটা হবে এত মোল দ্রব্য দ্রবীভূত আছে। সো আমরা ফার্স্ট কনভার্টটা করে নিছি, এখন আমাকে জাস্ট 1000 ml আনতে হবে। ভিএমএল আছে, সো 1 ml কত, ডাব্লু ডিভাইডেড বাই এমভি। অ্যান্ড 1000 ml কত, 1000 ml ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। এখানে দেখো এটার একক কি হবে, মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটার বা মোল পার 1000 মিলিলিটার। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি এভাবে লিখলাম, যে তাহলে তোমরা মোলারিটি বের করতে নিয়ে সরাসরি লিখতে পারবা যে এস, মোলারিটি যদি এস হয়, এস সমান হবে ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। এখানে অবশ্যই খেয়াল রাখবে যে ভিটা কিন্তু মিলিলিটার এককে। হ্যাঁ,
অবশ্যই খেয়াল রাখবে ভিটা কিন্তু মিলিলিটার এককে। তুমি যদি লিটার এককে করতে চাও তাহলে তোমাকে আমি বলবো যে এখানে লিটারে হিসাব করে করবা, করে দেখবা কীরকম সূত্রটা আসে। এটা তোমাদের এইচডব্লিউ। আচ্ছা, তো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের যে নেক্সট বেসিক আইটেমটা সেটা হচ্ছে শতকরা হিসাব। তোমরা বইয়ে দেখবো অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে বলে দেয় এত পার্সেন্ট একটা দ্রবণের ঘনমাত্রা কত বা সামথিং এই টাইপের কিছু। তো ওই ক্ষেত্রে কীরকম যে আমি এখানে একটা লিখছি যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ওটার পাশে দেখবা, খেয়াল করবা এরকম কিছু কথা লেখা থাকে যে W/W, W/V, V/W বা V/V। এগুলোর মিনিংটা কি? ফার্স্টে আসো আমি তোমাকে W/W এর এক্সপ্রেশনটার মিনিংটা কি সেটা বোঝাই যে 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায় সেটার এক্সপ্রেশনটা হলো এরকম যে 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। জাস্ট এইটুকু দ্বারা এই লাইনটাকেই বোঝায়, বুঝছো? তো 10% দ্বারা বোঝায়, মানে শতকরাটা ওর জন্য যে 100-র মধ্যে 10। তো নিয়মটা হলো যেটা নিচে থাকবে সেটা হচ্ছে তোমার দ্রবণের, আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে তোমার দ্রবের। তো যদি ডাব্লু থাকে, ডাব্লু দ্বারা বোঝায় ওয়েট। তো তোমরা যখনই ডাব্লু দেখবা, ওই ডাব্লুটা যদি নিচে থাকে তাহলে লিখবা 100 গ্রাম, যদি নিচে ভি থাকে তাহলে লিখবা 100 ml। হ্যাঁ, সো আয়তন থাকলে 100 ml আর ডাব্লু থাকলে 100 গ্রাম। আর উপরের ক্ষেত্রেও সেম, যদি উপরে ডাব্লু থাকে তাহলে এখানে হবে 10 গ্রাম, আর যদি উপরে ভি থাকে তাহলে হবে 10 ml। জাস্ট এই এক্সপ্রেশনটা এটাই বোঝায়, এটাই জানতে হবে। অ্যান্ড এখান থেকে একটা জিনিস দেখায় যে দেখো এই অঙ্কতে কি বলেছে, খুব সিম্পল অঙ্ক যে 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের ঘনমাত্রা কত এম দ্বারা আসলে কি বোঝায়? মোলারিটি, যেটাকে আমি মোল পার লিটারও বলতে পারি। যদি এখানে বলতো যে ঘনমাত্রা কত মোল পার লিটার, কাহিনী কিন্তু একই। তো এটাকে আমি কেমনে করবো দেখো, ফার্স্টে আমি এক্সপ্রেশনটা লিখবো। এক্সপ্রেশনটা কি ছিল যে আমার যেহেতু W/W আছে, তো এটাও ডাব্লু ওটাও ডাব্লু। 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? 10 গ্রাম। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে মোলারিটির সংজ্ঞা পড়াইছি। মোলারিটির সংজ্ঞাতে আমার দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। এই পাশে থাকবে কত? 1000 ml, এই পাশে থাকবে কত মোল। সো এটাকে আমি মোলে কনভার্ট করব। 10 গ্রাম আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইডে আণবিক ভর হচ্ছে 40। হ্যাঁ, সো 10/40। এটাকে কি হয়ে গেল? এটা গ্রাম থেকে আমার মোল হয়ে গেল। সো 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10/40 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আর এখানে আরেকটা কথা উল্লেখ করে দিছে, দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তো জলীয় দ্রবণের ক্ষেত্রে যেটা 1000 গ্রাম সমান 100 ml হয়, এটা আমি তোমাকে কিছুক্ষণ পরে দেখাবো। তো 100 গ্রাম সমান 100 ml লিখবো। সো সোডিয়াম হাইড্রোক্সাইড সমান এটা। নেক্সট আমার কাজ কি? 100 ml কে জাস্ট 1000 ml এ কনভার্ট করা। সো 1000 ml এ আমি কত পাবো? 10 × 1000 ডিভাইডেড বাই 100 × 40। তুমি কাটাকাটি করো, তাহলে 100 ডিভাইডেড বাই 40। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এইভাবে তোমরা শতকরা প্রকাশকে মোলারিটিতে কনভার্ট করে নিয়ে যেতে পারো। তো নেক্সট যে আইটেম সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব। তো আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? যে আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর ঘনত্ব এবং পানির ঘনত্বের অনুপাত। এই PW দিয়ে আমি পানির ঘনত্ব বুঝাইছি। পানির ঘনত্ব এসআই এককে হচ্ছে 1000 kg/m3, আর CGS হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, অথবা লেখা যায় 1 গ্রাম পার সিসি। আর এই সিসি বলতে কি বোঝায়? সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এটাই। তো তোমাদের এই জিনিসটা কেন জানতে হয়? তোমাদের অঙ্কে অনেক সময় একটা বস্তুর সাপোজ ধরো আয়তন দিয়ে দিছে, তোমাকে ভরটা লাগবে, অথবা ভর দিছে তোমার আয়তনটা লাগবে। সেক্ষেত্রে তুমি ঘনত্বটাকে ইউজ করে ভর থেকে আয়তনে অথবা আয়তন থেকে ভরে কনভার্সনটা করতে পারবা। অ্যান্ড তোমাদের কি করে? ঘনত্বটা না দিয়ে বলে দেয় আপেক্ষিক গুরুত্বটা কত। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এই যে S × ρW করলেই কিন্তু তুমি ওই বস্তুর ঘনত্বটা পেয়ে যাবে। তো আপেক্ষিক এই ক্ষেত্রে এই যে CGS এককে কি হয় যে এটা কি 1 না? তো তুমি যদি এখানে 1 লিখে দাও যে ρ/1, তাহলে কিন্তু আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে ρ হয়ে যাচ্ছে। অর্থাৎ CGS এককের ক্ষেত্রে যখন তোমার হিসাবগুলো গ্রামে দিছে অথবা মিলিলিটারে দিছে, সেক্ষেত্রে তোমার আপেক্ষিক গুরুত্ব এবং সেই বস্তুর ঘনত্বটা সেম হয়ে যায়। তো তুমি ওইখানে যে আপেক্ষিক গুরুত্বটা দিছে ওটাকে তুমি সরাসরি ঘনত্ব হিসেবে ইউজ করতে পারবে।
তো এই ঘনত্বটা কেন জানতে হয়, আবার আমি বলছি যে ভর থেকে আয়তনে কনভার্ট বা আয়তন থেকে ভরে কনভার্টের জন্য তোমার ঘনত্বের এই জিনিসটা লাগবে, অ্যান্ড আপেক্ষিক গুরুত্ব বলতে কিন্তু এইটা বোঝায়। আচ্ছা, সো আমার যে নেক্সট টপিক সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশনের মূলনীতি সম্পর্কে কিছু আইডিয়া দিই। সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের মূল কাজ হলো কোনো একটা দ্রবণ থেকে দ্রব পৃথক করে নেওয়া বা দ্রবটাকে বের করে নেওয়া, এবং দ্রবটাকে বের করে নেওয়ার ক্ষেত্রে আমরা মাধ্যম হিসেবে ইউজ করব আরেকটা দ্রাবক, যেই দ্রাবকটা প্রথম দ্রবণের মধ্যে দেওয়ার ফলে সেই সাথে ওই আগের দ্রবটা মিশে যাবে। মিশে যাওয়ার ফলে যখন আমি ওই দ্রাবক সহ ওই দ্রবণটা বের করে নিব, আমার আগের দ্রবণ থেকে কিছু পরিমাণ দ্রব পৃথক হয়ে যাবে। আমি উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। এরকম যে ফার্স্টে আমার একটা দ্রবণ ছিল যেটা হচ্ছে পানির দ্রবণ। পানির দ্রবণে ছিল আমার আয়োডিন, যেটা W গ্রাম ছিল। তো আমার কাজ হলো আমি হচ্ছে W গ্রাম আয়োডিন যেটা এই দ্রবণের মধ্যে আছে সেখান থেকে আয়োডিন বের করে নিব। হ্যাঁ, তো আয়োডিন বের করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এর জন্য আমি আরেকটা নতুন দ্রাবক দিব, যেটা কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণটা আমি দিয়ে এই দ্রবণটাকে ঝাঁকাবো। ঝাঁকানোর ফলে কি হবে, কার্বন টেট্রাক্লোরাইড এবং পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুইটা দ্রাবক অবশ্যই পরস্পর অমিশ্রণীয়, মানে এই দুইটা মিশ্রিত হবে না, কিন্তু এই আয়োডিনটা অবশ্যই এটার মধ্যে দ্রবীভূত হবে। সো ঝাঁকানোর ফলে এর মধ্যে কিছু আয়োডিন ছিল এবং যে আয়োডিন ছিল তার থেকে কিছু আয়োডিন আবার এটার মধ্যেও দ্রবীভূত হয়ে গেল। সো তারপর যদি আমি এই কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণটাকে বের করে নিই, তাহলে আমার কি হবে, কিছু পরিমাণ আয়োডিন এই দ্রবণ থেকে বের হয়ে যাবে। আর এর জন্য এটাকে নাম দেওয়া হয়েছে দ্রাবক নিষ্কাশন, মানে দ্রাবক দ্বারা আমি এই দ্রবটাকে নিষ্কাশিত। তো এখন দেখো আমরা এই নিষ্কাশনের পরিমাণটা কতটুকু দ্রব বের হলো বা কি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করে বের করব। তার জন্য ফার্স্টে আমার পরিচয়গুলো জেনে রাখতে হবে। পরিচয়গুলো এরকম যে আমার দ্বিতীয় দশা, এটাকে আমি বলবো দ্বিতীয় দশা, এটাকে আমি বলবো দ্বিতীয় দশা, এটাকে আমি বলবো প্রথম দশা বা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। তো ফার্স্ট ফেজের সাথে যখন আমি সেকেন্ড ফেজটা অ্যাড করলাম, অ্যাড করার ফলে ফার্স্ট ফেজের যে আয়তনটা ছিল সেটা হচ্ছে VmL, আর সেকেন্ড ফেজ যেইটুকু দিলাম আমি দিলাম SmL পরিমাণ। মনে রাখবে ফার্স্ট দশাটা VmL ছিল অ্যান্ড SmL পরিমাণ সেকেন্ড দশা দেওয়া হয়েছে। তারপর যখন আমি এই যে ঝাঁকানোর পর নিষ্কাশনটা করি, ফার্স্টে আমার কি ছিল দেখো, W পরিমাণ আয়োডিন ছিল। নিষ্কাশনের পর কি অবশ্যই কিছু আয়োডিন চলে যাবে। সো নিষ্কাশনের পর যেইটুকু আয়োডিন ফার্স্ট ফেজে থাকবে সেই আয়োডিনের পরিমাণটা হলো W1। নিষ্কাশনের মাধ্যমে সেকেন্ড ফেজে যেইটুকু আয়োডিনটা যাবে সেটা কি বলো, আমি নতুন একটা চলক না এনে এই দুইটার মাধ্যমে করি। যে ফার্স্টে কি ছিল, W গ্রাম ছিল, অনিষ্কাশিত মানে কিছু এর মধ্যে থেকে গেল W1। সো আমার নিষ্কাশিত হয়েছে W মাইনাস W1, যেটা আমি লিখছি নিষ্কাশিত ভর W মাইনাস W1 গ্রাম। জাস্ট এই চারটা পরিচয় জানলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমরা যেহেতু দ্রাবক নিষ্কাশনে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ক্যালকুলেট করব, তার আগে তোমাদেরকে আমি ঘনমাত্রার আরেকটা এককের সাথে পরিচয় করে দিই। এককটা খুবই সিম্পল, গ্রাম পার মিলিলিটার। এটা দ্বারা জাস্ট নির্দেশ করবে 1 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। আচ্ছা, আমরা এই হিসাবগুলো করার ক্ষেত্রে ঘনমাত্রা একক হিসেবে গ্রাম পার মিলিলিটারকেই কাউন্ট করব। এখন তোমাদের জানতে হবে আরেকটা জিনিস, সেটা হলো বন্টন সূত্র। তো তোমরা দেখতে পাচ্ছ বন্টন সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, বিবৃতিটা আমি নিজে পড়ে শোনাবো। বিবৃতিতে বলছে পরস্পর অমিশ্রণীয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুইটা দ্রাবক একসাথে মিশ্রিত হবে না, পরস্পর অমিশ্রণীয় দুইটি দ্রাবক একত্রে ঝাঁকালে, মানে আমি যেভাবে মূলনীতি বলছি ওভাবে আছে, ঝাঁকালে দ্রবগুলো এমনভাবে বন্টিত হবে। বন্টিত হওয়া বলতে কি বোঝাচ্ছে, যে কোন দ্রাবকের মধ্যে কতটুকু পরিমাণ দ্রব যাবে সেটা দ্বারা বোঝাচ্ছে যে দ্রবগুলো এমনভাবে বন্টিত হবে যেন দুইটি দ্রাবকে, মানে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানিতে এই দ্রবের ঘনমাত্রা, মানে এই দুইটাতে ওদের যে ঘনমাত্রাটা হবে সেটার অনুপাত এক নির্দিষ্ট তাপমাত্রায় একটা ধ্রুবক হবে। অর্থাৎ দুইটা কার্বন টেট্রাক্লোরাইড এবং পানি, এই দুইটা দ্রাবকে আয়োডিনের যে ঘনমাত্রা দুইটা হবে, সেই দুইটা ঘনমাত্রার যে অনুপাতটা, সেই অনুপাতটা অলওয়েজ ধ্রুবক থাকবে। আর এই অনুপাতকে আমরা বলবো বন্টন গুণাঙ্ক, যেটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমরা যদি লিখি কেডি, তো কেডি সমান কি লেখা যায়, কেডি হলো বন্টন গুণাঙ্ক, আর সেটা কি দুইটা ঘনমাত্রা অনুপাত। সবসময় খেয়াল রাখবে এই কেডিতে যে অনুপাতের ক্ষেত্রে আমাদের কনফিউশন হতে পারে যে উপরে কোনটা লিখবো নিচে কোনটা লিখবো। খেয়াল রাখবে যে সেকেন্ড দশা যেটা, দ্বিতীয় দশার ঘনমাত্রাটা আমরা উপরে লিখবো, অ্যান্ড প্রথম দশার ঘনমাত্রাটা আমরা নিচে লিখবো।
যেভাবে কথা বললাম ওভাবে কাজ করি। কিছুক্ষণ আগে তোমাদের কি বললাম যে এই ক্ষেত্রে আমরা একটা নতুন একক যেটা গ্রাম পার মিলিলিটার এই একক অনুযায়ী কাজ করব। সো এই একক অনুযায়ী কাজ করলে দেখো ঘনমাত্রা বের করাটা খুবই সহজ। নিচে থাকবে মিলিলিটার মানে ভি, উপরে থাকবে জাস্ট ভরটা, এটাই কিন্তু আমার ঘনমাত্রার মানে সূত্রটা হয়ে যাচ্ছে। সো ফার্স্টে কার্বন টেট্রাক্লোরাইডের ঘনমাত্রাটা যদি লিখি তাহলে কেমন হচ্ছে দেখো, সেকেন্ড দশায় কার্বন টেট্রাক্লোরাইড কি ছিল, SML ছিল। সো আমি নিচে কি লিখবো, আয়তনটা যেটা SML, অ্যান্ড উপরে কি হবে অবশ্যই ভরটা। ভরটা কিসে, গ্রামে, যেহেতু আমি গ্রাম পার মিলিলিটার হিসাব করব। সো ভরটা হচ্ছে W - W1, কারণ নিষ্কাশিত আয়োডিনটা কিন্তু অবশ্যই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে। সো উপরে ভরটা হবে W - W1। আর নিচে কি হবে, প্রথম দশার ঘনমাত্রা। প্রথম দশার ঘনমাত্রা অবশ্যই কি, আয়তনটা V, যেটা আমি এখানে দেখাইছি। অ্যান্ড ভরটা কি হবে, W নাকি W1? W কিন্তু নয়, ভরটা হবে W1, কারণ বন্টিত হওয়ার পরের ঘনমাত্রাটা আমি এখানে হিসাব করতেছি। বন্টিত হওয়ার পরে আয়োডিন কিন্তু W1 পরিমাণ VML আসে। সো এটা হবে W1। আমরা যদি এটাকে এখন ক্যালকুলেট করি, এটাকে আরেকটু সলভ করার চেষ্টা করি। আসো, সলভ করলে দাঁড়িয়ে এরকম। তো দেখো ক্যালকুলেশন করে আমরা কি পাইছি এই জিনিসটা। এখন দেখো আমি এখানে কি বের করেছি, এই পাশ থেকে এটা আর গুণ করে দিয়ে আমি W1টা কমন নিছি, এক পাশে করছি, করে W1 কমন নিয়ে এটা পার করে দিছি। অ্যান্ড তোমরা খেয়াল করো W × V/KdS + V, আমি এই জিনিসটাকে ব্র্যাকেটে রাখছি। ব্র্যাকেটে রাখার কারণটা পরে বলতেছি। তো এই টার্মটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই টার্মটা থেকে আমরা W1 পাচ্ছি। W1টা কি, আমার অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ। সো তোমাকে যদি নিষ্কাশিত বা অনিষ্কাশিত দুইটা আয়োডিনই চাই, যে কোনো একটা বের করছি, যে W1টা আমরা বের করছি, W থেকে আমরা W1টা বিয়োগ দিলে কিন্তু নিষ্কাশিত আয়োডিনটাও পেয়ে যাব। সো আমরা এরকম হয় যে দেখো ফার্স্টবার আমি দ্রাবক নিষ্কাশন করলাম, কিছু পরিমাণ এই W - W1 পরিমাণ আয়োডিন আমি পেয়ে গেলাম। বাট সেকেন্ড ক্ষেত্রে কি, তুমি বললে যে এখানে তো কিছু আরও W1 পরিমাণ আয়োডিন ছিল, আমি সেই W1 পরিমাণ আয়োডিন থেকেও আরও আয়োডিন বের করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সেম কাজটা আবার করব। আমরা কার্বন টেট্রাক্লোরাইডটা এর মধ্যে আবার দিব, আবার দিয়ে আবার ওইভাবে ঝাঁকে বের করে নিব, তখন আমার কিন্তু আরও আয়োডিন নিষ্কাশিত হবে। সেক্ষেত্রে কেমন হচ্ছে দেখো, এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে হবে আমি যদি আবার SML কার্বন টেট্রাক্লোরাইডই দিই, তাহলে আমার প্রথম দশায় তো VML পানি ছিল, তো এই দুইটা সেমই থাকবে। বাট অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কি W1 থাকবে না, এবার হবে কি W2। কারণ কি বলো, যে প্রথমে W1 ছিল, সেখান থেকে কিছু আয়োডিন চলে গেল। সো নেক্সট হলো W2, অ্যান্ড অনিষ্কাশিত ভরটা হবে W1 - W2, কারণ প্রথমে ছিল W1, সেখান থেকে W2 পরিমাণ অনিষ্কাশিত আছে। সো নিষ্কাশিত হলো W - W2। এই জিনিসটাই আমরা এভাবে প্রয়োগ করি। যদি প্রয়োগ করে দেখি তাহলে তোমরা খেয়াল করবে সব W জায়গায় হবে W1, আর সব W2 জায়গায় W1-এর জায়গায় হবে W2। সো আমরা যদি বসায় দিই তাহলে কেমন হয় দেখো, এখান থেকে আমি যে সূত্রটা পাবো সেটা হবে W2 = W1 × V/KdS + V। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি এর আগে কি W1-এর মানটা বের করছিলাম। W1-এর মানটা কি, এই পুরো টার্মটা যদি আমি এখানে বসায় দিই তাহলে W2 সমান কি পাবো, W2 সমান পাবো W × V/KdS + V। আর এটা একটা ছিল, এখানে একটা আছে, দুইটা মিলে স্কোয়ার হয়ে যাচ্ছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রথমবার নিষ্কাশনে আমরা কি পাইছিলাম, W × V/KdS + V, তা এটার উপর 1 ছিল পাওয়ার। দ্বিতীয়বার নিষ্কাশনে W × V/KdS + V, তার উপর স্কোয়ার। সো তোমরা দেখতে পাচ্ছ যতবার নিষ্কাশন করতেছি এই যে এইটুকু টার্মের উপর কিন্তু ওই পাওয়ার ওই বারটা পাওয়ার হিসাবে চলে যাচ্ছে। সো তুমি যদি 3বার নিষ্কাশন করো তো W3 সমান হবে W × এই পুরো টার্ম তার উপর কিউব। সো আমরা একটা কনক্লুশনে আসতে পারি। কনক্লুশনটা কেমন, যে WN সমান লেখা যায় W × V/KdS + V টু দি পাওয়ার n। এটাই আমার একটা সূত্র, অ্যান্ড এটা হলো আমার ফার্স্ট সূত্রটা। এটা ফার্স্ট সূত্র একবার নিষ্কাশনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তুমি একের পর যতবার নিষ্কাশন করবে n বার নিষ্কাশনের ক্ষেত্রে কতটুকু অনিষ্কাশিত আয়োডিন থেকে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন কিছু অঙ্কে যেতে পারি। তো এখন আমরা জাস্ট দুইটা অঙ্ক করব দ্রাবক নিষ্কাশনের উপর। ফার্স্ট অঙ্কটা কি দেখো, যে 1 লিটার জলীয় দ্রবণে 1 গ্রাম আয়োডিন আছে। সো আয়োডিনটা এটা কি বলো, এটা হলো W,
কারণ ফার্স্টে যে আয়োডিন, একদম প্রথমে যে আয়োডিনটা ছিল সেটা ডাব্লু। সো আর প্রথমে যে জলীয় দ্রবণ 1 লিটার জলীয় দ্রবণ, এটা কি আমার প্রথম দশা না? সো এটা হলো আমার ভি। আচ্ছা, এইটুকু আমরা পেয়ে গেলাম। কেডি এর মানও দিয়ে দিছে। প্রশ্ন বলছে যে 50 ml কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে একবার, জাস্ট একবার নিষ্কাশন করছে, মানে একবার দিয়ে বের করে নিছে। নিষ্কাশন করলে অনিষ্কাশিত আয়োডিন এর পরিমাণ কত? অনিষ্কাশিত আয়োডিন কোনটা? W1। তো আমরা জানি কি যে W1 সমান, যদি 1 নম্বরটা করি, W1 সমান W ইন্টু ভি বাই KDS প্লাস ভি। এটা তো আমার ভিটা কি বলো? ভিটা প্রথম দশার আয়তন, আর এখানে যে 50 mlটা দিছে এটা কি আমার এস, যেটা আমি সেকেন্ড দশার আয়তন। সো আমি এখানে ডাইরেক্ট যদি মানগুলো বসানো শুরু করি, ডাব্লু ফার্স্টে কি ছিল? 1 গ্রাম। ভি কত আমার? ভি হচ্ছে আমার 1 লিটার, যেটাকে আমি মিলিলিটারে লিখলে 1000 ml লেখা যায়। সো উপরে হবে 1000, নিচে হবে কেডি কত? কেডি দেওয়া আছে 80 ইন্টু এস হলো 50 প্লাস আবার 1000। এটাকে যদি হিসাব করো তাহলে হবে 0.2 গ্রাম। এটাই যে সিম্পলি একটা অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, এইটুকুই। আর নেক্সটটুকু কি? নেক্সট বলছে যে 10 ml করে, সো 10 ml কার্বন টেট্রাক্লোরাইড, তো এটাও অবশ্য আমার এস, কিন্তু এবার বলছে 10 ml করে যোগ করে 5 বার নিষ্কাশন করলে, মানে বাকিটুকু সেম, এখানে জাস্ট একের জায়গায় 5 বার বলছে, 5 বার নিষ্কাশন করলে অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণ কত? সেক্ষেত্রে কি করব আমরা? ওই যে WN এর সূত্রটা প্রয়োগ করব। WN সমান W ইন্টু V ডিভাইডেড বাই KDS প্লাস ভি টু দি পাওয়ার n। হ্যাঁ, তো এবার কি হবে? এই পুরো মানটা এখানে হবে, জাস্ট এস এর জায়গায় আমার কি হবে? এই 50 জায়গায় হবে 10। সো 1, তাড়াতাড়ি লিখতেছি, 80 ইন্টু 10 প্লাস 1000 টু দি পাওয়ার 5। হ্যাঁ, সবাই তো মনে হয় বুঝতে পারছো? এটা করলে তোমার এই যে পুরো ক্যালকুলেশনটা করলে আসবে মান 0.053 গ্রাম। অঙ্কটা শেষ। বাট অঙ্কটা কেন করালাম? অঙ্কটা করানোর একটা কারণ হলো, তোমরা খেয়াল করো, ফার্স্ট বার আমি কত ml কার্বন টেট্রাক্লোরাইড দিছি? 50 ml। সেকেন্ড বার কত দিছি? 10 ml 5 বার, তাহলে 5 10 50, অর্থাৎ আমি 2 বারই কিন্তু 50 ml করে করে কার্বন টেট্রাক্লোরাইড যোগ করে নিষ্কাশন করছি। বাট ফার্স্ট ক্ষেত্রে দেখো অনিষ্কাশিত আয়োডিন কত? 0.2 গ্রাম, আর সেকেন্ড ক্ষেত্রে অনিষ্কাশিত আয়োডিন 0.053 গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড ক্ষেত্রে কিন্তু অনিষ্কাশিত আয়োডিনের পরিমাণটা কম, অর্থাৎ আমি বেশি পরিমাণ আয়োডিন সেকেন্ড ক্ষেত্রে নিষ্কাশন করতে পারছি। জাস্ট এই জিনিসটা দেখানোর জন্যই যে তোমরা যদি একটা সার্টেন অ্যামাউন্টের ভলিউম, সার্টেন অ্যামাউন্টের একটা আয়তন তুমি সেকেন্ড ফেজ যোগ করো, সেক্ষেত্রে তুমি যদি একবারে যোগ না করে ওই অ্যামাউন্টটাকেই বেশিবারে অল্প অল্প করে যোগ করো, সেক্ষেত্রে তুমি বেশি পরিমাণ আয়োডিন নিষ্কাশন করতে পারবে। এই বেসিকটা জানানোর জন্য তোমাদের এই অঙ্কটা করানো। তারপর আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে যে 200 ml জলীয় দ্রবণে, সো 200 mlটা আমার কি? ভি, যেটা আমার ফার্স্ট দশা। 200 ml জলীয় দ্রবণে আয়োডিন আছে, আয়োডিনের কোনো ভর বা কিছুই বলে দেয়নি। তারপর কি বলছে? 25 ml করে, এটা আমার অবশ্যই এস, কারণ 25 ml করে কার্বন টেট্রাক্লোরাইড, 25 ml করে কার্বন টেট্রাক্লোরাইড। প্রশ্নটা হলো কত বার? এবার আমার এই যে এখানে যে এনটা প্রয়োগ করছিলাম আমরা, এই এনটা আমার জানতে চেয়েছে, বলেছে যে কার্বন টেট্রাক্লোরাইড কতবার যোগ করলে 99% আয়োডিন নিষ্কাশিত হবে। এবার কোনো ভর দেয়নি, এবার একটা পার্সেন্টেজ দিছে, আর আমাকে কেডিটা দিছে এখানে, এই যে এটার মাধ্যমে। এখানে একটা সাংকেতিক চিহ্ন জেনে রাখো, কোনো একটা পদার্থকে, যেমন এখানে আয়োডিনই দিছে, পদার্থকে যদি এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, সেটা দ্বারা বোঝায় ওই পদার্থের ঘনমাত্রাটা কত। বুঝছো? তো এখানে বলছে কি যে পানিতে আয়োডিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের ঘনমাত্রা হচ্ছে 0.0116। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে যেহেতু কত বার বলছে, সো আমরা এন এর সূত্রটা লিখবো, WN সমান W ভি বাই KDS প্লাস ভি টু দি পাওয়ার n। হ্যাঁ, তো এখান থেকে দেখো যেহেতু আমার W এর মান দেওয়া নাই, সো আমরা এটাকে একটা অনুপাতে প্রকাশ করি। অনুপাতটা WN ডিভাইডেড বাই W সমান ভি KDS প্লাস ভি টু দি পাওয়ার n। আচ্ছা, ঠিক আছে। তো এখানে বলছে 99% আয়োডিন নিষ্কাশিত হবে। ওকে, এখানে কিন্তু বলেনি যে অনিষ্কাশিত হবে বা অনিষ্কাশিত থাকবে, এখানে বলছে নিষ্কাশিত হবে। বাট WNটা কি? আমার অনিষ্কাশিত আয়োডিন।
তো আমরা যদি এটাকে অনুপাতে প্রকাশ করি, দেখো কি হয়েছে, আমরা ফার্স্টে যদি ধরে নিই যে ডাব্লুটা কি 100 গ্রাম আয়োডিনকে আমরা ফার্স্টে যে পরিমাণ আয়োডিন ছিল সেটাকে যদি আমরা 100 ধরে নিই, তাহলে আমরা নিচে লিখবো 100। অ্যান্ড ডাব্লুএনটা কি আমার অবশ্যই অনিষ্কাশিত আয়োডিন, এটা কিন্তু নিষ্কাশিত আয়োডিন নয়। সো ডাব্লু যদি 100 হয় তাহলে 99% আয়োডিন নিষ্কাশিত হয়েছে, তাহলে অনিষ্কাশিত আয়োডিনটা কত, অবশ্যই 100 থেকে 99 বাদ, অর্থাৎ 1 গ্রাম আয়োডিন আমার অনিষ্কাশিত হিসেবে থাকবে, আর নিষ্কাশিত থাকবে 100 গ্রাম আয়োডিন, সরি প্রথমে থাকবে 100 গ্রাম আয়োডিন। তারপর আমরা ভিটা জানি, এখানে ভি কত 200 ml, কেডিটা কত, কেডিটা নিয়ে এখন কথা হলো, আমি কেডিটা লিখলাম 0.0116। এটা যদি লেখো তাহলে পুরো অঙ্কটাই তোমার ভুল যাবে, কারণ কি বলো, আমি ফার্স্টে যখন তোমাদের কেডি পড়েছিলাম তখন তোমাদের বলছিলাম অনুপাতটার এক্সপ্রেশন এমন যে প্রথমে হবে সেকেন্ড দশা ডিভাইডেড বাই প্রথম দশা, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু উল্টাটা দেওয়া, যে কার্বন টেট্রাক্লোরাইডের ঘনমাত্রা নিচে দেওয়া, উপরে পানিরটা দেওয়া। সো আমাকে যদি কেডি পেতে হয় তাহলে এই পুরো টার্মটাকে ইনভার্স করতে হবে, ইনভার্স করে আমি পাবো 86.2। হ্যাঁ, তো এটাকে আমরা ইনভার্স করলে 86.2 পাবো, এটাই কিন্তু আমার আসলে বন্টন গুণাঙ্ক বা কেডি। সো আমরা কেডির মানটা এখানে বসাবো 86.2 ইন্টু আমার এসটা কত, এসটা হচ্ছে 25 ml, সো 25 প্লাস আবার 200 টু দি পাওয়ার এন। এখন দেখো আমার সব কিছুর মান আছে, আমার বের করতে হবে এনটা। সো তোমরা যখন সমাধান করতে নিবে কোনো কিছুর, তখন দেখবে যখন যখন সূচকীয় চলকের কোনো মান সমাধান করতে হয় তখন তোমরা হয় এলএন নিবে দুই পাশে, অথবা লগ নিবে। এটা নিলে তোমরা সূচকীয় চলকের সমাধানটা করতে পারবে। সো আমরা দুই পাশে এলএন নিই, এলএন নিলে পাবো 1/100 সমান, যেহেতু এখানে আবার এলএন নিলাম, এলএন নিয়ে ভিতরে পুরো মানটুকু ডিভাইডেড বাই 86.2 ইন্টু 25 প্লাস 200 টু দি পাওয়ার এন ছিল। এখানে যেহেতু লন, এই পুরো পার্টটুকু বাদে এনটা কি হবে, সামনে চলে আসবে। তারপর আমাদের কাজটা কি হবে, আমাদের কাজটা হবে এটাকে এই পুরো পার্ট দিয়ে ডিভাইড করা। ডিভাইড করলে আমরা এনের মান যেটা পাবো সেটা হবে 1.86। হ্যাঁ, এখন তোমাকে প্রশ্নে কি বলছিলাম, আমরা এনের একটা মান পাইছি, বাট প্রশ্নে বলা হয়েছে যে কার্বন টেট্রাক্লোরাইড কতবার নিষ্কাশন। সো কতবার, এটা তো কখনোই ভগ্নাংশ আকারের কোনো মান হইতে পারেনি, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে পারবে। তো তোমরা এখন এখানে দেখে বলতেছো হয় আইদার 1 হবে, না আইদার অথবা 2 হবে। সো কি হবে, সেটা হবে 2। এক্ষেত্রে তোমরা জেনে রাখো এনের মান যাই হোক না কেন, পূর্ণ সংখ্যার পর যখনই দশমিক আসবে, পূর্ণ সংখ্যার পর সাপোজ এই যে ওয়ানটাই যে আসছে, ওয়ানের পর যদি দশমিক আসে সঙ্গে সঙ্গে নেক্সট পূর্ণ সংখ্যায় চলে যাবে। এটা কিন্তু আসন্ন মান মানবে না। যেমন 1 যদি 1ও হয়, তোমাকে অবশ্যই নেক্সট পূর্ণ সংখ্যা 2টাকেই অ্যান্সার হিসেবে গ্রহণ করতে হবে। কারণ হিসেবে আমি বলতে পারি যে কখনোই কিন্তু আমি যদি কম আয়োডিন নিষ্কাশন করি তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কখনো যদি বেশি আয়োডিন নিষ্কাশন করি তাহলে প্রবলেম নেই। সো ওর জন্যই যখনই 1 এক্সিট করবে তখনই আমরা পরের পূর্ণ সংখ্যাতে চলে যাব। এটা কিন্তু কখনোই আসন্ন মান মেনে চলবে না। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক, অ্যান্ড হিউজ একটা টপিক, দ্রাব্যতাতে। তো দ্রাব্যতা বলতে কি বুঝায়, আমি যেটা বুঝি বা তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্য লাগবে ওই দ্রব্যের পরিমাণটাই ওই দ্রবণের দ্রাব্যতা। আচ্ছা, তো যে একটা দ্রবণকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্য লাগবে সেটা হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা। সম্পৃক্ত বলতে কি বোঝায়, সম্পৃক্ত বলতে বোঝায় তোমরা এখানে বসে আছো, তোমাদের এখানে সাপোজ ধরো এই পুরো রুমটাতে 200 জন বসার ক্যাপাসিটি আছে, আরাম করে 200 জন বসতে পারবে। যদি 195 জন আসে তাহলে তোমাদের এই রুমটা অসম্পৃক্ত, যদি 200 জন আসে তাহলে সম্পৃক্ত, আর যদি 205 জন আসে তাহলে বলবো যে তোমাদের রুমটা অতিপৃক্ত। দ্রাব্যতার ক্ষেত্রেও তাই, ওই দ্রবণটা কতটুকু ধারণ করতে পারবে অতটুকুই যদি থাকে তাহলে ওই দ্রবণের দ্রাব্যতাটা ওই দ্রবের পরিমাণটা হবে, আর যদি কম থাকে তাহলে ওই দ্রবণ অসম্পৃক্ত, বেশি থাকলে দ্রবণটা অতিপৃক্ত, সমান থাকলে সম্পৃক্ত। তো তোমাদের বইয়ে বিভিন্ন রকম এককে দ্রাব্যতার মানটা প্রকাশ করে। সো এটা নির্ভর করে তুমি দ্রাব্যতাটাকে ম্যাথমেটিক্যালি যখন এক্সপ্রেস করবে তোমার এক্সপ্রেশনটা কেমন হবে। তো আমি ফার্স্ট এক্সপ্রেশনটা দেখা, যেটা তোমাদের বইয়ে কনসিস্টেন্টলি দেওয়া আছে। এক্সপ্রেশনটা এরকম বলা হয়েছে যে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য থাকে, দ্রব্য গ্রামে থাকে, সেটাই হচ্ছে দ্রাব্যতা। বলছে যে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য গ্রামে থাকে সেটাই দ্রাব্যতা। সো সেই ক্ষেত্রে তোমাকে যদি ফার্স্টে বলে দেয় যে আমার ক্যাপিটাল এম গ্রাম সম্পৃক্ত দ্রবণে
স্মল এম গ্রাম দ্রব আছে। সো আমি ফার্স্টে কী করবো, এখানে যেহেতু এক্সপ্রেশনটা বলছে দ্রাবক দিয়ে, সো আমি ফার্স্টে দ্রাবকটা বের করে নিই। যেহেতু এটা দ্রবণ ওটা দ্রব, সো দ্রাবক হবে m - m গ্রাম, এটাই হবে আমার দ্রাবক। নেক্সট আমাকে কি বলছে, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব আছে। সো m - m গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব আছে বলো, স্মল এম গ্রাম পরিমাণ দ্রব আছে। সো একে কত আছে, m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m, আর 100তে কত আছে, স্মল m মাইনাস ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। এটাই কিন্তু তোমার বইগুলোতে কনসিস্টেন্টলি যেই মানগুলো যেই এক্সপ্রেশনটা দিছে সেটা। অ্যান্ড এই ক্ষেত্রে তোমরা দেখো উপরেও গ্রাম নিচেও গ্রাম, সো গ্রাম গ্রাম কেটে যায়, এই ক্ষেত্রে দ্রাব্যতার কোনো একক নেই। নেক্সট যেটা পড়াবো সেটা দেখো, এবার এক্সপ্রেশনটা ভিন্ন। এবার বলছে যে VmL সম্পৃক্ত দ্রবণে m মোল দ্রব আছে। আর তোমাকে এক্সপ্রেশনটা এইভাবে বলছে যে 1000 ml দ্রবণে, এবার দ্রাবক না বলে বলছে দ্রবণে, 1000 ml দ্রবণে যত মোল দ্রব থাকবে দ্রবণটাকে সম্পৃক্ত করতে, মানে 1000 ml দ্রবণকে সম্পৃক্ত করতে যত মোল দ্রব লাগবে ওটা হচ্ছে ওই দ্রবণের দ্রাব্যতা। সেই এক্সপ্রেশনের ক্ষেত্রে কেমন হবে যে VmL সম্পৃক্ত দ্রবণে আছে m মোল, অথবা একে কত আছে m/v, আর 1000 ml কত আছে m/v ইন্টু 1000। অ্যান্ড এক্ষেত্রে তোমরা দেখো এই ক্ষেত্রে এককটা হবে মোল পার লিটারে। সো তোমরা যখন দ্রাব্যতা গুণফলের অঙ্কগুলো করবে তখন তোমরা দেখবে যে মোল পার লিটারে দ্রাব্যতাকে প্রকাশ করছে, আবার এখানে দেখবে যে একক নাই। সো এখানে এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো বিভিন্নভাবে এক্সপ্রেস করার কারণে তোমার এককগুলো বিভিন্ন হয়। নেক্সট তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের ঘনমাত্রা অ্যান্ড দ্রাব্যতা নিয়ে কিছু মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটার জন্য এখানে 3টা দ্রবণ আছে। প্রথম দ্রবণ, 3টা দ্রবণেই পটাশিয়াম নাইট্রেট আছে, অ্যান্ড 3টা দ্রবণের ঘনমাত্রা যথাক্রমে 1, 1.5 এবং 2 মোল পার লিটার। তো এখানে এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় দেখো, যে এই 3টা কিন্তু এই দ্রবণগুলোর ঘনমাত্রা, যে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে 1 লিটার দ্রবণে প্রতি 1 লিটারে 1 মোল করে পটাশিয়াম নাইট্রেট আছে। এখানে বোঝাচ্ছে যে এই দ্রবণের প্রতি লিটারে 1.5 মোল দ্রব আছে, আর এই দ্রবণে প্রতি লিটারে 2 মোল দ্রব আছে। আর এখানে আরেকটা তথ্য দেওয়া হয়েছে যে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 1.5 মোল পার লিটার। এটা দ্বারা কি বোঝায় যে 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে 1.5 মোল পটাশিয়াম নাইট্রেট দরকার। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি দেখো, যে এই দ্রবণটাই কিন্তু সম্পৃক্ত, এই দ্রবণটা অসম্পৃক্ত, এই দ্রবণটা অতিপৃক্ত। সো মিসকনসেপশনটা কি জায়গায়, যে ঘনমাত্রা, এই 3টাই কিন্তু ঘনমাত্রা, কিন্তু 3টাই কিন্তু পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা নয়। সো ঘনমাত্রা বোঝায় যে ওই দ্রবের পরিমাণটা, কিন্তু দ্রাব্যতা কিন্তু তোমাকে এই দ্রবণগুলো একটা বৈশিষ্ট্য বোঝায় দেয় যে কোন দ্রবণটা অসম্পৃক্ত, কোন দ্রবণটা সম্পৃক্ত এবং কোন দ্রবণটা অতিপৃক্ত। এখন আমরা দ্রাব্যতা বেশ কিছু অঙ্ক করব। ফার্স্ট অঙ্কটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.15 আপেক্ষিক গুরুত্বের পদার্থের 20.7 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? আমরা কিছু আগে যে সূত্রটা শিখলাম ওটাকে লিখলে কি হয়, যে এখানে তোমরা জানো এই উপরে এমটা কি, উপরে এমটা হলো দ্রবের ভর। দ্রবের ভরটাকে আমাদের অঙ্কে দেওয়া আছে, অবভিয়াসলি দেওয়া আছে যে আপেক্ষিক গুরুত্বের এত ভরের দ্রব্য দ্রবীভূত আছে। হ্যাঁ, সো আমরা দ্রবের ভরটা জানি, যেটা হচ্ছে 20.7। এখন আমার এই যে পুরো পার্টটুকু কি দ্রাবকের ভর, আমার দ্রাবকের ভরটা লাগবে। বাট দ্রাবক বেসড কোনো কথাবার্তা অঙ্কে নেই, আমাকে এখানে শুধু বলে দিছে যে 110 ml সম্পৃক্ত জলীয় দ্রবণ। হ্যাঁ, কিন্তু আমার এখান থেকে কি দ্রাবকটা বের করতে হবে। সে দ্রবণ থেকে আমরা যদি দ্রব বিয়োগ করি তাহলে কিন্তু আমরা দ্রাবকটা পাবো। বাট আমরা কি বিয়োগ করতে পারবো, কারণ দেখো এটা কি 110 ml। হ্যাঁ, 110 mlটা কি, এটা হচ্ছে আয়তন আর ওটা দেওয়া আছে ভর। সো আয়তন থেকে ভর কখনো বিয়োগ যায় না। সো আমাদেরকে কি করতে হবে, এই দুইটাকে সমজাতীয় রাশিতে পরিণত করতে হবে। এখানে তোমরা একটা কথা খেয়াল করো, এখানে বলছে যে 1.15 আপেক্ষিক গুরুত্বের পদার্থ। 1.15 আপেক্ষিক গুরুত্বটা কিন্তু কি, এটা দ্রবের আপেক্ষিক গুরুত্ব। সো আর এখানে যেহেতু গ্রামে মানটা দেওয়া আছে, সো আমরা কি বলছিলাম যে গ্রামের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বটা সেম হয়ে যায়। তো আমরা এখান থেকে লিখতে পারি যে রো ইকুয়াল টু যেহেতু mv, সো আমার দরকারটা কি, ভিটা দরকার। সো ভি ইকুয়ালস টু আমার উপরে হচ্ছে m, 20.7 ডিভাইডেড বাই কত, রো হচ্ছে 1.15। এটা তোমরা যদি করো তাহলে আসবে 18 ml।
আচ্ছা, তো আমাদের কি হইলো, এটা আমরা পাইলাম দ্রবের আয়তন, আমরা এখানে পাইছি দ্রবণের আয়তন, অথবা আমরা দ্রাবকের আয়তন পাবো। দ্রাবকের আয়তন কত? দ্রাবকের আয়তন হবে দ্রবণের আয়তন মাইনাস দ্রবের আয়তন সমান 92 ml। আচ্ছা ঠিক আছে। সো এখানে কি ছিল, এটা দ্রবের কিন্তু ভর ছিল, নট আয়তন। আমার এখন আবার এই আয়তনটাকে ভরে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আরেকটা কথা এখানে বলে দিছে, সেটা হচ্ছে সম্পৃক্ত জলীয় দ্রবণ। তোমরা সবাই জানো জলীয় দ্রবণের ক্ষেত্রে ঘনত্বটা 1 হয়। সো যেহেতু ঘনত্ব 1, সো 92 ml সমানই কি লেখা যায়, 92 গ্রাম। সো আমরা দ্রাবকের, এটা কি দ্রাবকের ভর, সো আমরা দ্রাবকের ভরটাও পাইছি। সো এখান থেকে 20 ডিভাইডেড বাই 92 ইন্টু 100, এখান থেকে তোমরা যে মানটা পাবা সেটা হবে 22.5। এটাই হবে তোমাদের কাঙ্ক্ষিত দ্রাব্যতা। এই যে অঙ্কটা করলাম, অঙ্কেরটাতে স্লাইড একটা চেঞ্জ আছে। চেঞ্জটা কেমন, যে বলছে ওই যে 110 ml সম্পৃক্ত দ্রবণী, এবার আমাকে জলীয় দ্রবণ না বলে বলছে সম্পৃক্ত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.15, এতে দ্রবীভূত পদার্থের পরিমাণ 20.7 গ্রাম, আমাকে দ্রাব্যতাটা চাইছে। এক্ষেত্রে দেখো অঙ্কটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এবার কিন্তু আমার পদার্থের আপেক্ষিক গুরুত্ব দেয়নি, এবার আমাকে দিছে সম্পৃক্ত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব। সো আয়তনটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করতে পারবো, সম্পৃক্ত দ্রবণের ভরটা বের করতে পারবো। আর আমরা ভরটা বের করে যদি সেখান থেকে দ্রবীভূত পদার্থের পরিমাণটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা দ্রাবকের পরিমাণটা পাবো। আর দ্রাবকের পরিমাণটা পেলেই কিন্তু আমরা দ্রব্য পাইছি, দ্রাবক পাইছি, আমরা এই যে দ্রাব্যতাটা বের করতে পারবো। এই অঙ্ক দুইটা দেখানোর কারণ হলো যে তোমরা সবসময় খেয়াল রাখবে যে আপেক্ষিক গুরুত্ব, এই কথাটা যে বলে সেটা কার আপেক্ষিক গুরুত্ব বলে, এটা কিন্তু খেয়াল রাখাটা মাস্ট। আগের অঙ্কে দেখো লেখা ছিল যে আপেক্ষিক গুরুত্বটা কিন্তু পদার্থের ছিল, এই অঙ্কে হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা তোমার দ্রবণের আছে। সো তোমরা এই জিনিসগুলো অবভিয়াসলি খেয়াল রাখার চেষ্টা করবা। তো নেক্সট আমরা দুইটা সহজ সহজ অঙ্ক করবো। সহজ সহজ অঙ্কগুলো প্রথমটা কি দেখো, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের দ্রাব্যতা এস দেওয়া আছে। এই দ্রবণে 50 গ্রামের সাথে আরও 50 গ্রাম পানি মিশিয়ে দ্রবণকে লঘু করা হলো। দ্রবণে লবণের শতকরা পরিমাণ চাইছে। সো যেহেতু শতকরা পরিমাণ চাইছে, তো পরিমাণটা তো চাইছে, সো ফার্স্টে পরিমাণটা বের করবো। সেক্ষেত্রে দেখো ফার্স্টে আমরা এসটা ইউজ করি। এস ইকুয়ালস টু কি, এম 100। আচ্ছা তোমরা এখানে দেখো যে আমার দ্রাব্যতাটা দিয়ে দিছে যেটা 25, এমটা আমার বের করতে হবে, অর্থাৎ কি পরিমাণ লবণ ওই দ্রবণে আছে সেটা আমার বের করতে হবে। আর আয়তের নিচে এনে কি দিছে দেখো, প্রথমে বলেছে যে এই দ্রবণের 50 গ্রামের সাথে 50 গ্রাম পানি মিশায়। সো 50 গ্রামের সাথে সে পরে আরও 50 গ্রাম পানি মিশাইছে। বাট ফার্স্টে কি, আমার ফার্স্টে দ্রবণে 50 গ্রাম ভর ছিল অবশ্যই, না হলে ওই 50 গ্রামের সাথে কেমনে মিশে। তো সো ফার্স্টে দ্রবণে ভরটা 50 ছিল, এই এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু এটা বুঝাইছে। সো এখানে হবে 50 মাইনাস এম ইন্টু 100। তোমরা যদি এটাকে ক্যালকুলেট করো, এখান থেকে এম পাবে হচ্ছে এম সমান 10 গ্রাম। আচ্ছা ঠিক আছে। নেক্সট আমার স্টেপটা কি, আমাকে শতকরায় প্রকাশ করতে বলছে লবণের পরিমাণ। শতকরা প্রকাশ আমরা আগে শিখছি। তো তার জন্য আমার কি লাগবে, আমার দ্রবের ভর আছে, আমার দ্রবণের পরিমাণ ভরটা লাগবে। দ্রবণের ভর এখানে কি দেখো, ফার্স্টে 50 ছিল, পরে আরও 50 দিছে। সো দুইটা যদি আমি যোগ করি, সো দ্রবণের পরিমাণটা ফার্স্টে 50 ছিল, আরও 50 যোগ করছে, সো দ্রবণের পরিমাণটা হবে 50 + 50 = 100 গ্রাম। সো 100 গ্রাম দ্রবণে কি আছে, 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম লবণ আছে। সো সহজ ভাষায় এই পুরো এক্সপ্রেশনটা ওরা আমাদের লিখে দিছে। অঙ্ক থেকে আমরা পুরো এক্সপ্রেশনই পাইছি, এখানে আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি, অতএব লবণের শতকরা পরিমাণ হচ্ছে 10% ওয়েট বাই ওয়েট। যেটা আমরা জানছিলাম যে যদি এটা ওয়েট, এটা গ্রামে হয় তো এটা ওয়েট, ওটাও গ্রামে হলে এটাও ওয়েট। আচ্ছা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটাও সহজ, তোমাদের অনেক বেশি আসে, এগুলো অঙ্কে আসে। সো নেক্সট অঙ্কে বলছে কি, যে দেখো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব পটাশিয়াম ক্লোরাইড, মানে পটাশিয়াম ক্লোরাইডটা হলো দ্রব। সো দ্রব পটাশিয়াম ক্লোরাইডকে 250 গ্রাম পানিতে, সো 250 গ্রাম এটা হলো দ্রাবক, 250 গ্রাম পানিতে দ্রবীভূত করছে, করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছে। মানে আমার 250 গ্রামটা হলো দ্রাবক, যেখানে আমার পটাশিয়াম ক্লোরাইডটাকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছে। দ্রবণকে আবার 85 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিছে, নেওয়ার পর শীতল করলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড পাবো। তোমরা বইয়ে যখন ওই যে দ্রাব্যতা নির্ভরশীলতা পড়বে, তখন দেখবে যে তোমার যত তাপমাত্রা বাড়ে তত ওই দ্রব্যের দ্রাব্যতা বাড়তে থাকে। নর্মাল কেসে
তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বাড়ে। সো ফার্স্টে এটাতে যখন 85-তে ছিল সে তখন সম্পৃক্ত দ্রবণ করছে, বাট যখন সে তাপমাত্রাটা কমায় দিছে তখন তাপমাত্রা কমানোর ফলে কি হয়েছে, ওই দ্রবণের দ্রাব্যতাটা কমে গেছে। সো কমে যাওয়ার ফলে কি, যে আগে তো সম্পৃক্ত দ্রবণের জন্য যেটুকু দ্রবণ দরকার ছিল 25 ডিগ্রিতে কিন্তু অতটুকু দরকার নেই, যার কারণে কিছু যেটুকু দরকার নেই সেটা হচ্ছে দ্রবণটা অতিরিক্ত হওয়ার কারণে অধক্ষেপ আকারে পড়বে। সো ফার্স্টে আমরা বের করি যে সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য ছিল। তো এস হচ্ছে কত, এস আমার 85 ডিগ্রিতে দিছে 51.1, তো 51.1 সমান এমটা আমি বের করব যে পরিমাণ দ্রব্য প্রথমে দিছিল, 250 গ্রামটা কি দ্রাবক। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এম যেটা সেটা পাবে হচ্ছে 127.75। দেন তোমাদের কি করতে হবে, দেন তোমাদের কাজ হলো, তোমরা লবণটা জেনে গেছো যে ফার্স্টে কি পরিমাণ লবণ দিছিল, বাট সেকেন্ড কেজে যখন লবণ কতটুকু থাকবে, অবশ্যই এতটুকু থাকবে না, কতটুকু থাকবে সেটা বের করি। এক্ষেত্রে দেখো এটা হবে 34, দ্রাব্যতাটা 34, এমটা এবার লিখবে এম প্রাইম, আর দ্রাবক কিন্তু ওই পরিমাণই থাকবে। দ্রাবকটা দেখো এই যে প্রথমে বলে দিয়েছিলাম যে 200 গ্রাম পানিতে, সো দ্রাবকটাও 250 গ্রামই থাকবে। সেখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এম প্রাইম যেটা সেটা তুমি পাবে 85 গ্রাম। আচ্ছা ঠিক আছে। সো ফার্স্টে দেখো, ফার্স্টে সম্পৃক্ত করতে কতটুকু লাগে, 127.75 গ্রাম। নেক্সটে তোমার এই যে 25 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত দ্রবণে এতটুকু লাগে, সো ওই দ্রবণটা কি করবে, এত গ্রাম দ্রব্য দ্রবীভূত করে রাখবে, বাকিটুকু সে অধক্ষেপ আকারে ফালায় দিবে। সো ওই যে ওটাই শীতল করলে কি পরিমাণ পাবো সেটাই হচ্ছে ওই আমার অধক্ষেপের পরিমাণ। সো কেসিএল পাবো 127.75 মাইনাস 85, যাতে আসবে 42.75 গ্রাম। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা দ্রাব্যতা রিলেটেড আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হেনরির সূত্র। হেনরির সূত্রটা কিছুই না, জাস্ট বলে দিছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, যেটাকে আমরা বলতে পারি যদি দ্রাব্যতা এস হয় সেটা হচ্ছে প্রযুক্ত চাপ পি এর সমানুপাতিক। সেখান থেকে লেখা যায় কে এস সমান কেপি, যেখানে আমরা কে কে বলতে পারি হেনরির ধ্রুবক। সো এখান থেকে অঙ্কে যাই। অঙ্কে ফার্স্ট অঙ্কে বলছে যে দেখো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাসের হেনরির ধ্রুবক এত, জাস্ট ধ্রুবকটা বলে দিচ্ছে। প্রথম অঙ্ক বলছে যে ওই তাপমাত্রা এবং 0.99 ATM চাপে দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রাম পানিতে কত। এটা একটা নতুন একক, যেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, মানে প্রতি 100 গ্রাম পানিতে কি পরিমাণ অ্যামোনিয়া আছে। আচ্ছা এটাতে মানে ওই এককেই কিন্তু অ্যান্সারটা চাইছে। তো ফার্স্টে কি লিখবো, এস সমান কেপি, কে এর মান কত দেওয়া 60.09 ATM, মোলারিটি, এটা কিন্তু মোল পার লিটার পার ATM, ইন্টু প্রেশারটা কত দেওয়া আছে 0.99 ATM, সো 0.99 ATM। এটা গুণ করে দিই। দেওয়ার আগে দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা সরাসরি মোল পার লিটারে কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব, মোল পার লিটারে দ্রাব্যতা কত সেটা পেয়ে যাব। সো মোল পার লিটার আমার দ্রাব্যতা কত 6.09 ইন্টু 0.99 M, যেটাকে আমরা কি লিখতে পারি মোল পার লিটার। মোল পার লিটার মানে কি প্রতি লিটারে এত মোল। সো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 1 লিটার। এটুকু বোঝা গেছে। এরপর কি আমরা 1 লিটার সমান কি লিখতে পারি, আমরা 1 লিটার সমান লিখতে পারি 1000 মিলিলিটার। হ্যাঁ, আবার 1000 মিলিলিটার কি বলো, অবশ্যই 1000 গ্রাম। সো আমরা এখান থেকে একবারে লিখি যে 60 ইন্টু 09 ইন্টু 0.99 ডিভাইডেড বাই 1000 গ্রাম। সো 1000 গ্রাম দিয়ে কি বোঝাচ্ছে যে আমাদের এইখানে এই পরিমাণ অ্যামোনিয়া আছে। আমার চাইছে 100 গ্রাম পানিতে, যে আমরা পাইছি 1000-এ, সো একে, তো এখানে আমরা যদি 100 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা সরাসরি কি পেয়ে যাব, আমরা সরাসরি পেয়ে যাব যে আমার ওই গ্রাম পার 100 গ্রাম পানিতে কি পরিমাণ অ্যামোনিয়া আছে, যেটা হচ্ছে 89.9 গ্রাম পার 100 গ্রাম H2O। নেক্সট অঙ্কটাতে দেখো, এখন নেক্সট অঙ্কে কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াসেই ওই তাপমাত্রাতেই 1.5 ATM চাপে, এবার অন্য একটা চাপে
বোতলে রক্ষিত অ্যামোনিয়া আছে, এই দ্রবণের এই বোতলটা ছিপি যখন খুলে দিবে তখন কি হবে, চাপটা কমে যাবে, চাপটা কমে হবে 0.99 ATM। হ্যাঁ, নিলে কি হয়, প্রতি লিটারে কত মোল অ্যামোনিয়া পাবো। দেখো অঙ্কটা খুবই সহজ, আমরা যদি এখান থেকে জাস্ট এই যে S = KP না, S = KP, কে এর মানটা আমার দেওয়া আছে 60.09, এর সাথে যদি আমরা পিটাকে গুণ দেই তাহলে আমরা কি পাই, মোলারিটিতে দ্রাব্যতাটা পাই, তাই না? আমরা যদি এটার সাথে পিটাকে গুণ দেই তাহলে এটিএম কেটে যে মোলারিটিতে আমি দ্রাব্যতাটা পাবো। তো ফার্স্টে যদি এই যে 1.5 ATM চাপে আমি বের করি, এটা ইন্টু 1.5, এটা কি হবে অবশ্যই মোলারিটিতে, বা আমি লিখতে পারি মোল পার লিটারে। এটা হচ্ছে 1.5 ATM চাপে কত দ্রাব্যতা, পরে যখন 0.99 চাপে যাবে তখন 0.99 চাপে কত দ্রাব্যতা হবে, 60.09 ইন্টু 0.99 মোল পার লিটার। এই দুইটা আমার কি, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দ্রাব্যতা, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দ্রাব্যতা। এই দুটাকে যদি আমি ডিফারেন্স করে দিই, রিফারেন্স করলে পাবো 30.04 সামথিং, এই টাইপের একটা মান পাবো। তো এখানে এই এককটা কি, অবশ্যই মোল পার লিটার। এখানে একটা জিনিস শেখার আছে, দেখো প্রশ্ন তোমাকে বলে দিছে এততে নিলে প্রতি লিটারে কত মোল অ্যামোনিয়া পাবো। প্রতি লিটারে কত মোল অ্যামোনিয়া পাবো বলতে কিন্তু তোমাকে বলছে যে মোল পার লিটারের দ্রাব্যতাটা কত। সো এখানে এটা দ্বারা কি বোঝায়, 1 লিটার দ্রবণে এত মোল অ্যামোনিয়া আছে। ডিফারেন্সটা করলে কি, এই প্রথম দ্রবণে প্রথম 1 লিটারে কতটুকু ছিল আর পরের 1 লিটারে কতটুকু ছিল, আমরা যদি দুটো ডিফারেন্স করে দিই তাহলে আমরা পাচ্ছি যে চাপের কমানোর ফলে আমরা কতটুকু অ্যামোনিয়া ব্যাক পাবো। আচ্ছা, এইটুকু। এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। এন্ড দ্রাব্যতা গুণফল বোঝার জন্য তোমাদেরকে ভরক্রিয়া সূত্রটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। সো ফার্স্টে আসো ভরক্রিয়া সূত্র। এখানে দেখো আমি বিবৃতিটা বলে দিচ্ছি। বিবৃতি কি বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভর বলতে কি বোঝায়, মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। মোলার ঘনমাত্রা কোন ঘনমাত্রা, যে ঘনমাত্রাকে আমি মোল পার লিটার এককে হিসাব করি, অ্যান্ড আরেকটা আংশিক চাপ যেটা তোমরা পরিবেশ রসায়নে পড়েছো, এই সক্রিয় ভরের সমানুপাতিক হয়। আমি এটাকে ম্যাথমেটিক্যালি দেখালেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। সো দেখো আমি যদি একটা বিক্রিয়া নিই A + B C + D, এটা একটা উভমুখী বিক্রিয়া যেখানে A আর B বিক্রিয়া হয়ে C ও D হয়। এখান থেকে কিন্তু আমরা দুইটা বিক্রিয়া পাবো। দুইটা বিক্রিয়া কি কি, প্রথম বিক্রিয়াটা হলো ফরওয়ার্ড বিক্রিয়া, সেটা কি যে A আর B যুক্ত হয়ে C আর D হয়। অ্যান্ড আরেকটা পাবো ব্যাকওয়ার্ড বিক্রিয়া, যেটা পশ্চাৎমুখী, সেখানে কি হয় C আর D বিক্রিয়া করে কি উৎপন্ন করে A অ্যান্ড B। সো দেখো বিবৃতিতে কি বলা আছে, বিবৃতিতে বলা হয়েছে যে কোনো বিক্রিয়ার হার। সো বিক্রিয়ার হারটা আমার এখানে কি, এখানে আমি যদি বিক্রিয়ার হারকে রেট অফ ফরওয়ার্ড RF ধরে নিই, সেই বিক্রিয়ার হারটা ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো কি A ও B, বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। সো সক্রিয় ভরে আমি এখানে মোলার ঘনমাত্রা যদি হিসাব করি তাহলে পাবো A এর ঘনমাত্রা এবং B এর ঘনমাত্রা, অর্থাৎ বিবৃতি থেকে আমরা এই লাইনটা পাই। অ্যান্ড তোমাদের যদি সেম কেস ঘটে যে সি আর ডি এর ক্ষেত্রে কি হয়, রেট অফ ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, সেটা সমানুপাতিক কিসের হবে, সি এর ঘনমাত্রা অ্যান্ড ডি এর ঘনমাত্রা। অ্যান্ড তোমাদের যদি কখনো এগুলোর মূল সংখ্যা দেওয়া থাকে সামনে, যেমন এটা সহগ যদি এ, এটা বি, এটা সি অ্যান্ড এটা ডি হয়, তাহলে এই সহগগুলো এই ঘনমাত্রার পাওয়ার আকারে চলে যাবে, যেটা হবে e টু দি পাওয়ার a অ্যান্ড b টু দি পাওয়ার b। সি এর ক্ষেত্রে কি হবে, সি এর ক্ষেত্রে হবে সি টু দি পাওয়ার সি অ্যান্ড ডি টু দি পাওয়ার স্মল ডি। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা যদি এই ম্যাথমেটিক্যাল টার্মটা কোথায় থেকে পেয়েছি, আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা পাইছি ভরক্রিয়া সূত্রের বিবৃতি থেকে। এখানকে যদি আমরা লিখি যে আর এফ সমান, অ্যান্ড সমান লিখলে কি হয়, একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, যেটাকে আমি ফার্স্টে ধরলাম K1 হচ্ছে a টু দি পাওয়ার a আর b টু দি পাওয়ার b। এক্ষেত্রে রেট অফ ব্যাকওয়ার্ড সমান K2 ধরলাম, আরেকটা সমানুপাতিক ধ্রুবক যেটা এই সমানুপাতিক চিহ্নকে তুলে দেয়, সেখান থেকে আমরা পাবো K2 C টু দি পাওয়ার C অ্যান্ড D টু দি পাওয়ার D। আচ্ছা, তো এখন আমরা যদি সাম্যাবস্থাটা চিন্তা করি, এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা চিন্তা করি, তো সাম্যাবস্থা চিন্তা করে আমরা পাবো, সাম্যাবস্থায় কি হয় বলো, সাম্যাবস্থায় কোনো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার যে ফরওয়ার্ড বিক্রিয়ার রিয়াকশন অ্যান্ড ব্যাকওয়ার্ড বিক্রিয়ার রিয়াকশন, সেই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিক্রিয়ার রিয়াকশনটা কিন্তু সেম হয়। সো আমরা এখান থেকে লিখতে পারি আর এফ সমান কি হবে, আর বি।
নেক্সট এই মানগুলো আমরা যদি এখানে বসায় দিই তাহলে কি পাবো, k1 a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার স্মল b সমান k2 c টু দি পাওয়ার স্মল c d টু দি পাওয়ার স্মল d। সেখান থেকে যদি আমি k2 ডিভাইডেড বাই k1 অনুপাতটাকে বের করে আনি তাহলে আমি পাবো যে c টু দি পাওয়ার c d টু দি পাওয়ার d ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a and b টু দি পাওয়ার স্মল b। তো এই যে এই k2 and k1 এই দুইটার যে অনুপাত, এটাকে আমরা আরেকটা অনুপাত একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, সেটাকে বলা হয় kc। সিতে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। সো এই যে এই দুইটার অনুপাত যেটা, সেটাকে এই k2 বাই k1 এটাকে আমরা সরাসরি বলি যে kc, যেটা হচ্ছে মোলার ঘনমাত্রা দ্বারা নির্ণীত যে অনুপাত সেটা হচ্ছে kc। এটাকে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলা হয়। তো ভরক্রিয়া সূত্র থেকে আমরা এটা পাই। আমি তোমাদেরকে এই ভরক্রিয়া সূত্র থেকে যে ডেরিভেশনটা আসে সেটা দেখাইলাম। তোমাদের যদি কখনো একটা বিক্রিয়া দেয় তো সরাসরি অত ডেরাইভ করার দরকার নেই, সরাসরি লিখে দিবা যে সাম্য অবস্থায় কি হয়, সাম্য অবস্থায় kc সমান হয় আউটপুট ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনপুট ঘনমাত্রা। তো আউটপুট ঘনমাত্রাটি কি, আউটপুট হচ্ছে এটা যে c টু দি পাওয়ার c ডিভাইডেড বাই d টু দি পাওয়ার d c টু দি পাওয়ার c ইন্টু d টু দি পাওয়ার d ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a and b টু দি পাওয়ার b। সো তোমাদের যখন বলবে যে সাম্য অবস্থায় এই অনুপাতটা নির্ণয় করো ভরক্রিয়া সূত্রে, তোমরা সরাসরি আউটপুট ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনপুট ঘনমাত্রা এটা ডিভাইডেড বাই এটা। অ্যান্ড সেম কেস যদি আংশিক চাপ নিয়ে বলা হতো তো সেখানে কি হতো, উপরে আউটপুট আংশিক চাপ ডিভাইডেড বাই ইনপুট আংশিক চাপ, আমরা এখানে মূলার ঘনমাত্রা নিয়ে কাজ করব। সো তোমাদের আমি এই যে এই অনুপাতটা যে বের করে দেখালাম এটা হচ্ছে সাম্য অবস্থায়। এখন যদি বলা হয় যে সাম্য অবস্থা নয়, যে কোনো অবস্থা নিয়ে আমরা কাজ করব, যে কোনো অবস্থায় এই যে এই অনুপাতটাকেই বলা হবে QC। QC-কে বলা হয় বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাতটা কেমন, যে সাম্য অবস্থায় এই অনুপাতটা পাওয়া যায় অ্যান্ড সাম্য অবস্থা ব্যতীত, সাম্য অবস্থা একটু আগে বা সাম্য অবস্থা একটু পরে, সাম্য অবস্থার অনেক আগে বা সাম্য অবস্থা অনেক পরে, অর্থাৎ সাম্য অবস্থা ব্যতীত যে কোনো সময় যদি আমি এই অনুপাতটা নির্ণয় করি, এই অনুপাতের যে মানটা আসবে সেটাকে আমরা kc বা সাম্য ধ্রুবক না বলে বিক্রিয়া অনুপাত বা QC বলবো। অ্যান্ড এটা একটা নির্দিষ্ট টাইমে, বুঝতে পারছো যে কোনো একটা সময় যে অনুপাত সেটা হচ্ছে QC সমান বিক্রিয়া অনুপাত। তো তোমরা এখানে তিনটা লাইন লেখা আছে, এই তিনটা লাইন খেয়াল করো যে QC স্মলার দেন যদি kc হয় তখন বিক্রিয়াটা সম্মুখমুখী। তোমরা এখন দেখো কেসিটা কখন নির্ণয় করা হয়, কেসিটা নির্ণয় করা হয় যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, অ্যান্ড কিউসিটা কখন নির্ণয় করা হয়, যে কোনো সময়। তো কিউসি আমি যে কোনো সময় নির্ণয় করছি, ওই সময় কিউসির যে মানটা পাইছি ওটা সাম্য অবস্থার সময় কেসি এর মানের থেকে ছোট, অর্থাৎ এখনো বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাতে পারেনি, বিক্রিয়াটা সাম্য অবস্থার দিকে ধাবিত হচ্ছে, যার কারণেই বিক্রিয়াটাকে সম্মুখমুখী বলা হলো। আবার দেখো যে কিউসি সমান কেসি, অর্থাৎ আমি কিউসিটা যেই সময় হিসাব করছি ওই সময় যে মানটা পাইছি ওটা সাম্য অবস্থায় নির্ণয়কৃত মান, অর্থাৎ কেসি এর সমান, অর্থাৎ বিক্রিয়াটা এখন সাম্য অবস্থায় আছে। অ্যান্ড নেক্সট কিউসি গ্রেটার দেন কেসি, অর্থাৎ কিউসিটা আমি যে সময় নির্ণয় করছি সেটা কেসি অর্থাৎ সাম্য অবস্থায় যে মানটা নির্ণয় করছি ওটার থেকে বড়, অর্থাৎ সাম্য অবস্থাতে তো গেছেই ওটা আরও পার হয়ে অতিক্রম করে গেছে, যার কারণে বিক্রিয়াটা এখন সাম্য অবস্থায় নেই, সাম্য অবস্থা পার হয়ে চলে গেছে, যার কারণে আমি বলতেছি বিক্রিয়াটা এখন পশ্চাৎমুখী। কেননা প্রত্যেকটা বিক্রিয়ায়, প্রত্যেকটা উভমুখী বিক্রিয়ায় চাই যে সে সাম্য অবস্থার দিকে ধাবিত হবে, যার কারণেই যখনও সাম্য অবস্থায় পৌঁছায়নি তখন বিক্রিয়াটা সম্মুখমুখী, যখন সাম্য অবস্থা পার হয়ে চলে গেছে তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী, যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসে সেটা তো সাম্য অবস্থায়, অর্থাৎ দুই দিকের রেটটা ইকুয়াল। এখন আসো আমাদের মূল টপিক, যেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল পড়ার সময় তোমরা একটা কথা খেয়াল করবে, এই সংজ্ঞাটা আমি রেখে দিছি, সংজ্ঞায় একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণ বলতে কি বোঝায় দেখো, স্বল্প দ্রবণীয় লবণগুলোর বিয়োজন যেটা, সেটা হচ্ছে একটা উভমুখী প্রক্রিয়া। এখানে আমি একটা আর্জেন্টাম ক্লোরাইড, যেটা হলো একটা স্বল্প দ্রবণীয় লবণ, সেটা দেখাইছি। এটার বিয়োজনটা আর্জেন্টাম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়নে যে পরিণত হয়, সেই বিয়োজনটা একটা উভমুখী প্রক্রিয়া। কিন্তু তুমি যদি একটা অতি দ্রবণীয় লবণ হিসাব করো যেটা সোডিয়াম ক্লোরাইড, সেটার বিয়োজনটা কিন্তু একমুখী, সোডিয়াম অ্যান্ড
ক্লোরাইড আয়নে পরিণত হয়। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উভমুখী প্রক্রিয়া, অ্যান্ড উভমুখী প্রক্রিয়ায় আমরা কি বলো ভরক্রিয়া সূত্র ইউজ করতে পারবো। সো ভরক্রিয়া সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো দেখো। তো তোমাদের এখানে একটা কথা জেনে রাখতে হবে, সেটা কি যে যখন আর্জেন্টাম ক্লোরাইড এটা একটা সলিড লবণ, এই সলিড লবণটা এই বিক্রিয়ায় কোনো রকম ঘনমাত্রা পরিবর্তন করে না, যার কারণে কেমিস্টরা এটার হিসাবে সুবিধার্থে এটার ঘনমাত্রাকে 1 ধরে নিয়েছেন। সো এটার ঘনমাত্রা যদি 1 হয় দেন কে সমান আমরা কি পাই দেখো, কে সমান আমরা পাই আর্জেন্টাম আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন। অ্যান্ড তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের যেই সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাতে কী বলেছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণে সম্পৃক্ত দ্রবণে। অ্যান্ড সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায় দেখো, সম্পৃক্ত দ্রবণ বলতে বোঝায় ওই বিয়োজনটা এখন সাম্য অবস্থায় আছে, এই উভমুখী বিক্রিয়া যেটা, এটা সাম্য অবস্থায় যখন থাকবে তখনই ওই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। সো আমরা যে কেটা লিখতেছি এটা কিন্তু যেহেতু সাম্য অবস্থায় লিখতেছি, সো এটাই কিন্তু এই কেটাই কিন্তু সম্পৃক্ত দ্রবণের কে। তো সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নের ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলকে ওই লবণের দ্রাব্যতা গুণফল বলে। সো আমরা এখানে যে মানটা পাইলাম এটাই কিন্তু এই লবণের দ্রাব্যতা গুণফল, যেটাকে আমি KSP দ্বারা প্রকাশ করব। এসপি বলতে বোঝায় সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। আচ্ছা, তোমরা এর সাথে সাথে আরেকটা আইটেম পড়েছো, সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফলটা কেমন দেখো, আমরা কিছুক্ষণ আগে কি পড়েছি যে কেসি আর হচ্ছে কিউসি। কেসিটা কখন ছিল সাম্য অবস্থায়, কিউসিটা ছিল যে কোনো অবস্থায়। এই দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রেও সেম, সম্পৃক্ত অবস্থায় যেটা সেটা হচ্ছে তোমার কেএসপি, বা এই বিক্রিয়ার সাম্য অবস্থায় যেটা বের করি সেটাই হলো কেএসপি। অ্যান্ড যখন কেএসপি ব্যতীত অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ বা সাম্য অবস্থা ব্যতীত আমরা যেই মানগুলো হিসাব করব সেটাই হবে আয়নিক গুণফল বা KIP, যেটাকে আয়নিক প্রোডাক্টও বলা হয়। তো তোমরা এখানে যে আমি 3টা টার্ম তোমাদের পড়াইছি, এই 3টা টার্মেই যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায় যে দেখো KIP স্মলার দেন KSP। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এখনও ওই দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়নি, সম্পৃক্ত অবস্থার দিকে ধাবিত হচ্ছে, যার ফলে এটা বোঝাচ্ছে যে এই দ্রবণটা এখন কি অসম্পৃক্ত। নেক্সট দেখো যে QC সমান KC, এখানে যদি আমি লিখি KIP সমান KSP, অর্থাৎ দ্রাব্যতা গুণফল, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে যখন হিসাব করা হচ্ছে তখনই ওই আয়নিক গুণফলটাই আমরা হিসাব করছিলাম। সো এই দুইটা মান যখন সমান তখন এটা সাম্য অবস্থায় অথবা কি বলবো আমরা সম্পৃক্ত অবস্থা। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে KIP গ্রেটার দেন KSP। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে দেখো যে KIP অর্থাৎ আয়নিক গুণফলটা আমরা যেই সময় হিসাব করছিলাম সেই সময়ে হিসাবকৃত মানটা KSP থেকে বড়, অর্থাৎ যে দ্রবীভূত হয়েও সেই মানটা অতিক্রম করে গেছে। অ্যান্ড অতিক্রম করে যাওয়ার ফলে কি দেখো যে বেশি দ্রবীভূত হওয়ার পরে কিছু পদক্ষেপ পড়ে, যেটা হচ্ছে অতিপৃক্ত অবস্থা। যে সম্পৃক্ত অবস্থা পার হলে আমরা কি হয়, অতিপৃক্ত অবস্থা হয়। আমরা এটা কিছুক্ষণ আগে পড়েছি। সো সম্পৃক্ত অবস্থা পার হলে কি হয়, অতিপৃক্ত অবস্থা হয়। অ্যান্ড তোমরা জানো যে যখনই কোনো একটা দ্রবণ অতিপৃক্ত অবস্থায় যায় সেটাই কিন্তু ওই দ্রবণে তখন ওটাকে অধক্ষেপ ফালায়। হ্যাঁ, সো তোমরা যখন অঙ্কগুলো করবে তখন খেয়াল করবে যে KIPর মান অনেক সময় KSP থেকে বড় হয়, অ্যান্ড যখন বড় হবে তখন দ্রবণটা কি হবে, অতিপৃক্ত অবস্থায় হবে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ পার করে চলে যাবে। অ্যান্ড অতিপৃক্ত অবস্থা হওয়ার ফলে কি যে অধক্ষেপ পড়বে, কেননা সম্পৃক্ত দ্রবণের থেকে যদি বেশি পরিমাণ দ্রব্য ওই দ্রাবকে দ্রবীভূত থাকে তখন কিন্তু সেই দ্রাবকে অধক্ষেপ পড়বে। সো তোমাদের এইটুকু থিওরি জানলে এনাফ। এখন আমরা তোমাদেরকে 3টা টাইপের দ্রাব্যতা গুণফলের অঙ্ক করাবো। এই 3টা টাইপে মোটামুটি তোমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলোকে কভার করে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টাইপটা খুব সবচেয়ে সহজ অঙ্ক। এটা কি বলছে যে আর্জেন্টাম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল যেটা KSP সমান এত, এটা হচ্ছে দ্রাব্যতা চাইছে। এই টাইপটা কি যে তোমার দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রাব্যতা গুণফল বের করতে হবে, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে, দ্রাব্যতা বের করতে হবে সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে। এটা আমরা সিম্পলি লিখবো কিভাবে, যে আর্জেন্টাম ক্লোরাইড এটা হচ্ছে দ্রবণে দিব, সলিডটাকে দ্রবণে দিলে সেটা আয়নিত হবে, আর্জেন্টাম প্লাস Cl মাইনাস, এটাও অ্যাকুয়াস অ্যান্ড এটাও অ্যাকুয়াস। অ্যান্ড যেহেতু এটা মানে সাপোজ যদি ধরি যে আর্জেন্টাম ক্লোরাইড যেটা দ্রাব্যতা S ছিল সেটা বিয়োজিত হয়ে এখানে S এবং এখানেও S আকারে হবে। সো আমরা কি জানি, ওই যে আমরা ভরক্রিয়া সূত্রে কি ইউজ করছিলাম বলো, এটা যেহেতু সম্পৃক্ত অবস্থা, সো ভরক্রিয়া সূত্রে KSPটা কি হবে, যে আউটপুট ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনপুট ঘনমাত্রা। আউটপুট ঘনমাত্রা কি আর্জেন্টাম প্লাসের ঘনমাত্রা, Cl মাইনাসের ঘনমাত্রা, এগুলোর সহগ যেহেতু 1 1, সো এখানে 1 হবে। যদি অন্য কিছু থাকতো 2/3 থাকলে এখানে 2/3 হইতো। অ্যান্ড এখানে কি হবে, নিচে হবে হচ্ছে আর্জেন্টাম
ক্লোরাইড। এখন তোমাদের আর্জেন্টাম ক্লোরাইডটা হচ্ছে সলিড বস্তুগুলো এই দ্রবণের মধ্যে তাদের কোনো ঘনমাত্রা পরিবর্তন হয় না, যার কারণে কেমিস্টরা বা সায়েন্টিস্টরা এটার ঘনমাত্রাকে ক্যালকুলেশনের জন্য 1 ধরে নিছে। সো এই কারণে আমার কেএসপিটা আলটিমেটলি আসবে আর্জেন্টাম প্লাস আর সিএল মাইনাস। এখানে জাস্ট এই এস আর এসটা বসায় দিই, ইন্টু করলে কি পাবো, এসি স্কোয়ার সমান কত, এই যে 1.7 ইন্টু 10⁻⁻8 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। সেটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এস সমান পাবে 1.3 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার। এখানে খেয়াল রাখবা, যদি এখানে এরকম একটা আয়ন থাকতো যে AB2, সেটা ভাঙলে কিন্তু এ আর 2B পাওয়া যায়, সেখানে কিন্তু এটা অবশ্যই 2s হবে, যার কারণে এটা s ইন্টু 2s এটা স্কোয়ার করলে কিন্তু 4s³ হয়। এইভাবে তোমরা সবাই জানো, এগুলো স্যাররা খুব ভালো করে শেখায়। সো এটা আমাদের সবচেয়ে সহজ টপিক ছিল। আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টাইপটা হলো আমার সমায়ন প্রভাব। তো এই সমায়ন প্রভাবের অঙ্ক করার আগে তোমাদেরকে আমি একটু বেসিক কনসেপ্টটা বলি। বেসিক কনসেপ্টটা কেমন দেখো, ফার্স্টে তোমার এখানে একটা পাত্রে আর্জেন্টাম ক্লোরাইডই ছিল। সো এটা যখন বিভক্ত হবে, কিছুক্ষণ আগে দেখছি এস আকারে বিভক্ত হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে ওর ধর্ম, আর্জেন্টাম ক্লোরাইডের ধর্মটা হলো সেই এস পরিমাণে বিয়োজিত হবে। বাট নেক্সট ওকে আমি আরেকটা দ্রবণে দিব, যেই দ্রবণে ফার্স্টের থেকেই সোডিয়াম ক্লোরাইডটা ছিল। সেখানে সোডিয়াম ক্লোরাইডটা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু ফার্স্টে সোডিয়াম আর ক্লোরাইড আকারে বিশ্লেষিত হয়ে দ্রবণে থাকবে। সো এখানে আগে থেকে কি ক্লোরিনটা ছিল, তো আর্জেন্টাম ক্লোরাইড যেটা, সেটা এখানে বিয়োজিত হওয়ার ক্ষেত্রে কিন্তু আগে থেকে যেহেতু কিছু পরিমাণ ক্লোরিন আছে অ্যান্ড দ্রবণের একটা নির্দিষ্ট ক্লোরিন নেওয়ার ক্ষমতা আছে। সো দ্রবণ কি করবে, ওকে ওই পরিমাণে আগে যে এস পরিমাণ বিয়োজিত হয়েছিল ওই পরিমাণে সে তাকে বিয়োজিত হতে দিবে না, সে বাধা দিবে। এই কারণেই তোমাদের যখন একটা নর্মাল দ্রবণে থাকে তখন যেই দ্রাব্যতাটা হয়, সম আয়ন বিশিষ্ট আরেকটা দ্রবণে যদি ওই আগের দ্রব্যটা আমরা দিই, সেক্ষেত্রে দ্রাব্যতাটা কমে যায়, অর্থাৎ সম আয়ন তাদেরকে বিয়োজিত হতে বাধা প্রদান করে। এটাকে আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখব। সেই অঙ্কেটা আসি। এখানে বলা হয়েছে যে 0.2 m সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে পাবো সোডিয়াম প্লাস ক্লোরাইড। এখানে 0.2 m ছিল অ্যান্ড এটাও 0.2 m ইন্টু 0.2 m আকারে বিভক্ত হয়ে যাবে। নেক্সট আর্জেন্টাম ক্লোরাইডটা কীভাবে বিভক্ত হবে দেখো। এক্ষেত্রে এটা কিন্তু এস হয়েছিল, এটাও এস, এটাও এস, কিন্তু এই এসটা কিন্তু দ্রাব্যতা। তো এখানে আমরা কি, এখানে দেওয়া আছে যে কেএসপি অফ আর্জেন্টাম ক্লোরাইড 1.7 ইন্টু 10⁻⁴, অর্থাৎ আমার কেএসপিটা দেওয়া আছে। অ্যান্ড তোমরা বইয়ে পড়ে দেখবে যে কেএসপি তাপমাত্রা ব্যতীত অন্য কিছু দ্বারা প্রভাবিত হয় না। সো কেএসপিটা অবশ্যই ওই যেই কেএসপিটা দেওয়া আছে ওটাই থাকবে আর্জেন্টাম ক্লোরাইডের ক্ষেত্রে, বাট দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম, যে আর্জেন্টাম তো আর্জেন্টামই আছে, তার এস ওই এসে আছে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হয় দেখো, ক্লোরিনের ক্ষেত্রে এসের সাথে কিন্তু ওই যে 0.2 ক্লোরিন এটা যুক্ত হয়, যার কারণে এবার দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে এখানে এস হলেও এখানে কিন্তু এস প্লাস 0.2 m হবে, যেটাকে তুমি গুণ করলে পাবে এসি স্কোয়ার প্লাস 0.2 s সমান 1.7 ইন্টু 10⁻⁻8। তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, এই পুরো দ্বিঘাত সমীকরণটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এস সমান পাবে 8.5 ইন্টু 10⁻⁻8 মোল পার লিটার। তো তোমরা এখানে খেয়াল করে দেখো যে আগের অঙ্কে আমার কত ছিল, 1.3 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার, আর এই ক্ষেত্রে কি 8.5 ইন্টু 10⁻8 মোল পার লিটার। বাট দু ক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম ক্লোরাইডের কেএসপিটা একই ছিল। সো তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ যে সমায়নের কারণে কিন্তু কোনো একটা দ্রবণে একটা দ্রবের দ্রবণীয় হওয়ার প্রবণতাটাকে কমিয়ে দেয়। আচ্ছা, তোমাদের এই দুইটার পরে আরেকটা টাইপ আছে, সেটা হলো আমাদের থার্ড টাইপ। আমাদের এখন তৃতীয় টপিক, যেটা হচ্ছে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটার উপর। তো এটা জানার আগে তোমাদের একটা সূত্র আমি শেখাবো, সেটা হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্রের কাজটা কি, যে তোমার কাছে ফার্স্টে একটা দ্রবণের আয়তন জানা আছে, সেই দ্রবণের ঘনমাত্রা জানা আছে। তোমাকে বলা হলো যে ওই দ্রবণের আয়তনটা আমরা চেঞ্জ করে দিলাম। সো আয়তনটা চেঞ্জ যদি করো তুমি, তাহলে তোমার নেক্সট ঘনমাত্রাটা কি হবে সেটা তোমরা এই সূত্রতে পাবা। এটাকে লঘুকরণ সূত্র বলা হয়। যে ফার্স্টে তুমি একটা আয়তন জানো, একটা ঘনমাত্রা জানো, তোমার আয়তনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে,
তো চেঞ্জ আয়তনের পরে তোমার যে ঘনমাত্রাটা হবে সেটা হবে S2। তো এই সূত্রটা আমরা কিছুক্ষণ পর প্রয়োগ করব। তো ফার্স্টে দেখো এখানে কি বলছে যে 20 ml 0.1 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 30 ml 0.02 m আর্জেন্টাম নাইট্রেট যোগ করলে আর্জেন্টাম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কি? আমরা কিন্তু কিছুক্ষণ আগে অধক্ষেপ পড়ার কনসেপ্ট সম্পর্কে জানছি যে আয়নিক গুণফলটা আমার দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হতে হবে। সো দ্রাব্যতা গুণফলটা আমার কাছে দেওয়া আছে, আমার আয়নিক গুণফলটা বের করতে হবে। এখানে দেখো আর্জেন্টাম নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইড প্লাস আর্জেন্টাম নাইট্রাইট বিক্রিয়া করলে আমরা কি পাবো? আর্জেন্টাম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রাইট। তো আমরা এই আর্জেন্টাম ক্লোরাইডটা এখান থেকেই পাবো, কিন্তু এই ক্ষেত্রে এই আর্জেন্টাম আয়ন আর ক্লোরাইড আয়ন যেটা, এগুলো তো দ্রবণে আয়ন হিসেবে থাকবে। সো এই আয়নগুলো যে এই আর্জেন্টাম আয়ন আকারে থাকবে, ক্লোরাইডও আয়ন আকারে থাকবে। সো এই যে এই আয়নগুলোর আমার ঘনমাত্রা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমি আয়নিক গুণফলটা পাবো, কারণ এটা কিন্তু সাম্য অবস্থায় না, এটা যে কোনো একটা অবস্থায়। সো তোমরা এখান থেকে আমাদের এখন কাজ হলো আর্জেন্টাম অ্যান্ড ক্লোরাইড এই দুইটার ঘনমাত্রা বের করা। এই দুইটার ঘনমাত্রা আমরা কি পাবো, কই থেকে পাবো? দেখো আমার সোডিয়াম ক্লোরাইড পার্টটাতে কিন্তু ক্লোরাইড আছে। তো দেখো এখানে কি করছে, ফার্স্টে 20 ml ছিল, তার সাথে আবার 30 ml কিন্তু আরেকটা দ্রবণ যোগ করা হয়েছে। সো দ্রবণের আয়তনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সোডিয়াম ক্লোরাইড এটারও কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হবে, যার জন্য আমরা লঘুকরণ সূত্র ইউজ করব। তো V1S1 সমান V টোটাল লিখি। টোটাল দ্বারা বোঝাচ্ছে যে দুইটার আয়তন মিলে যে আয়তনটা হয়, অ্যান্ড SCD, SCতে চেঞ্জ। তো SCটা, তো V1টা কি, V1 ছিল ফার্স্টে 20 ml ইন্টু S1টা কত, 0.01 m। এখানে V টোটালটা কত দেখো, ফার্স্টে 20 ছিল আর পরে 30 ml যোগ করা হয়েছে, দুইটা মিলে হয় 50 ml ইন্টু S2 SC। এখান থেকে SC এর মানটা পাবা 0.004 m। এখন দেখো এটা কিসের ঘনমাত্রা? এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের প্রত্যেকটা আয়নের আলাদা আলাদা ঘনমাত্রা। তখন আমরা লিখতে পারি সোডিয়াম আয়ন সমান ক্লোরিন আয়ন। গেল। এটা আমরা কিসের ঘনমাত্রাগুলো পাইলাম? ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু আমরা অলরেডি পাইছি। আমাদের আয়নিক গুণফলের যে সমীকরণ KIP, এটার জন্য আমার কিন্তু লাগবে আর্জেন্টাম ক্লোরাইড ইন্টু ক্লোরিন, সরি আর্জেন্টাম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তো ক্লোরিন আয়ন পাইছে, আর্জেন্টামটা বের করবো। সেমভাবে আমাদের এবার আর্জেন্টাম নাইট্রাইট নিয়ে কাজ করব। সো S2V2 সমান V টোটাল ইন্টু SC, সি চেঞ্জ মানে ঘনমাত্রা চেঞ্জ প্রাইমটা। সো S2 কত, 0.02 ইন্টু V2 হচ্ছে V2 হচ্ছে 30, V টোটালটা কত, এবারও কিন্তু 50 হবে। অ্যান্ড SC প্রাইমটা আমরা বের করব। SC প্রাইমটা কত, SC প্রাইমটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে পাবা 0.012 m। এটা হচ্ছে তোমার পরবর্তী আর্জেন্টাম আয়ন অ্যান্ড নাইট্রাইট আয়নের ঘনমাত্রা। সো দেখো আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাইছি, আর্জেন্টাম আয়নের ঘনমাত্রা পাইছি, এবং KIP-তে কী লিখবো, আর্জেন্টাম ইন্টু ক্লোরাইড। যেহেতু আর্জেন্টামটা বিভক্ত হয়ে আর্জেন্টাম ক্লোরাইড বিভক্ত হয়ে আর্জেন্টাম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সো এখানে যদি আমরা এই দুইটা মান বসায় দিই, 0.004 অ্যান্ড 0.012 বসায় দিলে হবে 0.012 ইন্টু 0.004। এটাকে তোমরা যদি গুণ করো তাহলে পাবে 4.8 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। এখন দেখো এটা কি আমার, এটা হলো আমার KIP, এটা KIP আর আমার KSP আগে থেকে দেওয়া ছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 10⁻⁸, এটা হলো 10⁻⁵, অর্থাৎ KIP-টা অবশ্যই KSP-র থেকে বড়। সো আমরা এখান থেকে জানতে পারছি যে যেহেতু KIP ইজ গ্রেটার দেন KSP, সো অবশ্যই অধক্ষেপ পড়বে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। নেক্সট তোমার হচ্ছে আরেকটা অঙ্ক, যেটা তোমাদের টাইপ 1-এর অঙ্ক। টাইপ 1-এর অঙ্কে কী ছিল যে S দেওয়া আছে, KSP বের করতে হবে, KSP দেওয়া আছে, S বের করতে হবে। এখানেও তাই, কিন্তু এখানে স্লাইড একটা চেঞ্জ আছে, সেটা দেখানোর জন্য অঙ্কটা দেওয়া। তো অঙ্কটা আমরা সিম্পলি প্রথমে করি যে KSP সমান কী হয়, KSP সমান 1.55 ইন্টু 10⁻⁸ এটা দেওয়া আছে। সো আমরা এই যে প্লাম্বাম আয়োডাইড বা লেড আয়োডাইড যেটা, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো লেড প্লাস আয়োডিন। তো এখান থেকে তোমরা এখানে 2 আয়োডিন, সো এটা S অ্যান্ড এটা 2S। তো আমরা আলটিমেটলি যদি KSP-টা হিসাব করি তাহলে কি পাবো, 4S³ সমান 1.55 ইন্টু 10⁻⁸। এখান থেকে তোমরা যদি S ক্যালকুলেট করো তাহলে ক্যালকুলেট করে পাবে 1.57 ইন্টু 10⁻³
কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বলে দিছে দ্রবণে 80% প্লাম্বাম আয়োডাইড বিয়োজিত হয়। এই জায়গাটাতেই তোমার ট্রিক্স। তোমাদেরকে আমি এখানে বিয়োজন মাত্রা সম্পর্কে বুঝাই। যদি তোমাকে বলে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রাটাই হচ্ছে তোমার পার্সেন্টেজে অঙ্কে যা দেওয়া থাকবে, এটা সমান হবে তোমার বিয়োজন ডিভাইডেড বাই আদি এই দুইটারই ঘনমাত্রা ইন্টু 100। সো এখানে দেখো বিয়োজন মাত্রা কত দেওয়া আছে 80। সো এখানে 80, এই 100টা যদি আমি পার করি তাহলে হবে 80 মাইনাস ডিভাইডেড বাই 100 সমান 0.8। সমান কি লেখা যায় দেখো, সমান লেখা যায় বিয়োজন মাত্রাটা কি, বিয়োজনটাই হচ্ছে এই এস। সো এটা হলো 1.57 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আদি ঘনমাত্রাটা এখানে আমার এই প্লাম্বাম আয়োডাইডের দ্রাব্যতাকে নির্দেশ করে। সো দ্রাব্যতাটা হলো এই যে আদি ঘনমাত্রাটা। সো এখান থেকে তুমি দ্রাব্যতা এস প্রাইম যেটাই আসল দ্রাব্যতা সেটা পাবে, সেটা হচ্ছে 1.96 ইন্টু 10⁻³ m। সকলকে ধন্যবাদ। আজকের লেকচার আমাদের শেষ, আজকে এইটুকুই ছিল। তো তোমাদেরকে বলবো তোমরা বইটা খুব ভালো করে রিডিং করবে, অ্যান্ড তোমাদের বইয়ে যেগুলো অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো আমি যেভাবে থিওরিগুলো দেখাইছি সেই থিওরিগুলো মেনটেন করে অঙ্কগুলো করবে। অ্যান্ড আয়ন শনাক্তকরণে যে কয়টা বিক্রিয়া আছে আমি কোনো বিক্রিয়া দেখাইনি, তোমরা সবগুলো বিক্রিয়া করবে। সকলকে ধন্যবাদ।